আসসালামু আলাইকুম সবাইকে। চ্যাপ্টার ওয়াইজ বুয়েট সলভিং ম্যারাথন প্লেলিস্টের ইন্টিগ্রেশনের ভিডিওর পার্ট 2তে সবাইকে স্বাগতম। আমরা যারা পার্ট 1 না দেখেই এই ভিডিওতে ক্লিক করছি তাদের আগে উচিত হবে পার্ট 1টা পুরোপুরি কমপ্লিট করে তারপরে এখান থেকে কন্টিনিউ করা। কারণ পার্ট 1-এর একদম শুরুতেই আসলে এই যে আমরা প্লেলিস্টটা রান করতেছি, এই প্লেলিস্টে আসলে আমরা কি করি, কোন টার্গেটে করি, এটার একটা কমপ্লিমেন্টারি প্লেলিস্ট আছে, ওখানে কি করা হয়, ওখানকার টার্গেটটা কি, এবং অ্যাজ এ স্টুডেন্ট আমরা কে কীভাবে দেখব, কীভাবে দেখলে আসলে এখান থেকে সবচেয়ে বেশি বেনিফিট ড্র করতে পারবো, এই সমস্ত সকল কিছু কিন্তু একদম শুরুতেই ইন্ট্রো পার্টেই খুবই ক্লিয়ারলি বলে দেওয়া আছে। প্লাস পার্ট 1-এর কেসে যে জিনিসগুলো আমরা ক্লিয়ার করছি যে এক্সের জায়গায় এক্সের একটা লিনিয়ার ফাংশন থাকলে কি করব, ডেফিনেট ইন্টিগ্রাল দেখলে আমাদের ওভারঅল অ্যাপ্রোচটা কীরকম হওয়া উচিত, একটা ফাংশনকে একাধিকবার না তুলেই কিভাবে আমরা লিমিটের মানগুলো বসাতে পারি, এই রকমের যত জিনিসগুলো দেখছি আর কি, সেগুলো আমরা কিন্তু যত সামনে যেতে থাকবো সেগুলোর কিন্তু আমরা পুনরাবৃত্তি দেখতে থাকবো। তো তখন যখন আমরা আবার সেগুলো পাবো, আমরা কিন্তু পুনরায় একদম গোড়া থেকে পুরোটা আবার আলোচনা করব না, কারণ পুরোটা তো প্রথমেই একবার আলোচনা করা হয়েছে। তো আমরা এখন থেকে জাস্ট কী করব, ওই জিনিসগুলো যদি বারবার পেতে থাকি তখন জাস্ট আমরা সেটা রেফারেন্স দিয়ে কাজটা করে আগায় যাব। তো এই কারণে যারা আমরা সেই জিনিসটা মিস করে ফেলছি বা পার্ট 1টা দেখিনি, তারা সেটা আগে দেখে আসবো, তারপর এই জিনিসটা কন্টিনিউ করব। পার্ট 1-এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে। তো দেখো, এখন আমরা আজকের সেকেন্ড পার্টটা আসলে এই প্রবলেমটার সলিউশন দিয়ে শুরু হবে। তবে তার আগে পার্ট 1-এর উপর বেস করে ছোট্ট একটা কারেকশন আছে। কারেকশনটা হচ্ছে এই জায়গায় খেয়াল করো, এইখানে আমাদের এই ইন্টিগ্রেশন অফ ইউভিডিএক্সের কেসে কাকে ইউ ধরতে হয় কাকে ভি ধরতে হয়, এই জিনিসটা আসলে এই লিয়েট ওয়ার্ডটা দিয়ে এই কনভেনশনটা এক্সপ্লেইন করা যায়। এখন এইটার এক্সপ্লেইন করার সময় আমি তখন বলছিলাম যে এ দিয়ে আসলে অ্যারিথমেটিক ফাংশন বোঝায়, এটা আমি বারবার করে বলে ফেলছি। আসলে এই জিনিসটা অ্যারিথমেটিক হবে না, এটা হবে অ্যালজেব্রাইক ফাংশন বা বীজগাণিতিক ফাংশন। তো এই জিনিসটা একটু আমরা কারেকশন করে নিই। হ্যাঁ, এটা হবে অ্যালজেব্রাইক ফাংশন। এক্সাম্পলগুলো ঠিক আছে, এক্সাম্পলগুলো যেটা বলছিলাম যে এক্স কিউব এই ধরনের জিনিসই সাধারণত থাকবে বেশিরভাগ সময়। ওকে, তাহলে এখন আমরা আজকের প্রবলেমে চলে যাই। আজকের প্রথম প্রবলেমটা হচ্ছে 96-97 সেশন থেকে। এখানে বলা হয়েছে ডেফিনেট ইন্টিগ্রাল অফ sin 2 থিটা ওভার sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ফ্রম 0 টু π/4। তো আমরা এটা আগে পুরোপুরি সলভ করে ফেলবো, তারপর আমরা এটার এক্সপ্লেনেশনে যাব। তো আমরা এটার সলভটা করে ফেলি। তাহলে 0 থেকে π/4 আমরা নিচে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যাপ্লাই করতে পারি, তাহলে 1 - 2 sin স্কোয়ার থেটা cos স্কোয়ার থেটা থাকতেছে, উপরে sin 2 থেটা sin 2 থেটাই থেকে যায়। আর এরপরে 0 থেকে আবারও π/4। এবার আমরা 2 দ্বারা যদি উপরে নিচে গুণ করে নিই তাহলে আসলে আমাদের সুবিধা হয়। তো এই লাইনে এই কাজটা করে ফেলি। তাহলে কি দাঁড়াবে এখানে 2 sin 2 থেটা, আর এখানে দাঁড়াচ্ছে 2 - sin স্কোয়ার 2 থেটা ডি থেটা। এখন এই জিনিসটাকে আবার লেখা যাবে, উপরেরটা তো যা ছিল তাই থাকলো, এই জিনিসটাকে লেখা যাবে 1 প্লাস cos স্কোয়ার 2 থেটা। এখন তার মানে আমরা কি করতে পারি, cos 2 থেটাকে আমরা z ধরতে পারি, তাহলে আসে কত -2 sin 2 থেটা ডি থেটা ইজ ইকুয়াল টু dz। আর যেহেতু ডেফিনেট ইন্টিগ্রালে কাজ করতেছি, তাহলে আমরা এইখানে লিমিটিং ভ্যালুগুলো কি করব, আপার লিমিট লোয়ার লিমিটের মানগুলো শিফট করে নিব। তার মানে এখানে দাঁড়াচ্ছে 0 থেকে π/4, এটা হলো থেটার জন্য। জেডের জন্য তাহলে কি হবে, cos 0 তার মানে এখানে 1, আর cos π/2 তার মানে হচ্ছে এখানে 0। তাহলে এখানে আমরা এইবার বাকি কাজটুকু করে ফেলি। তাহলে এটা হয়ে গেছে 1 থেকে 0 থাকলো। এরপরে এখানে আমরা তাহলে মাইনাস দিতে হবে, বাইরে একটা মাইনাস দিলে এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারবো dz, আর নিচে হয়ে যাবে 1 + z স্কোয়ার। এই তো, তার মানে এখান থেকে ওভারঅল আসে -tan ইনভার্স z। একটু দাঁড়াও, -tan ইনভার্স z হয়ে যায়, আর এখান থাকে 1 আর 0। যদি আমরা 0 বসাই, মাইনাস তো মাইনাসের মতো থাকলেই, 0 বসালে তো 0ই হচ্ছে, দরকার নেই, মাইনাস বসাবো, তার 1 বসাবো, তাহলে -π/4, তাহলে ওভারঅল থাকে π/4। এই তো, এটাই হচ্ছে আমাদের আনসার। আগে আমরা একটু আনসারটা মিলাই নিই যে আসলে এটা ঠিকঠাক হলো কিনা। π/4 আনসার ঠিক আছে। এইবার এই জিনিসটার কাজটা তো আমরা করে ফেলছি, এবার এটার এক্সপ্লেনেশনে যাব।
প্রথমেই আমরা একটু বোঝা ট্রাই করি যে আমাদের টেক্সট বই আসলে এইটার খুবই কাছাকাছি একটা প্রবলেম কিন্তু আছে। অনেকেই আমরা এই জিনিসটাকে ওটার সাথে গুলায় ফেলি বা ওভাবে অ্যাপ্রোচটা নেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে ওভাবে গেলে এই জিনিসটা হবে না। তো প্রথমেই আমরা কি করব, টেক্সট বুকে যে প্রবলেমটা আছে যেটার সাথে অনেকেই এই জিনিসটা মিলায় ফেলো বা গুলায় ফেলো, সেইটা সাথে এইটার ডিফারেন্সটা কোন জায়গায় সেই জিনিসটা ভালো মতো বোঝা ট্রাই করব। তারপরে ডিফারেন্সটা বোঝার পরে তারপরে আমরা কিসে যাব, তারপরে আমরা ওই যে টেক্সট বুকের প্রবলেমটা ওইটার অ্যাপ্রোচ কীরকম হবে, কেন হবে সেটা বুঝবো, প্লাস তারপরে এইটার অ্যাপ্রোচ কেন কীরকম হলো সেগুলো বুঝবো। তো চলো বিস্তারিত আলোচনা শুরু করা যাক। তো আমরা একটা এক্সট্রা পেজ নিয়ে ফেললাম। এইখানে আমরা প্রথমে একটু টেক্সট বুকের প্রবলেমটা লিখি। টেক্সট বুকের প্রবলেমটা ছিল এরকম, এর কাছাকাছি যেটা সেটা হলো সাইন 4 থিটা ওভার সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা। এই তো এই জিনিসটা ছিল। এখন এইটার কেসে সলভিং অ্যাপ্রোচটা কীরকম হতো? সলভিং অ্যাপ্রোচটা এরকম হতো যে খুবই সিম্পলি এই যে নিচের যে জিনিসটা হরটা, এর যদি আমরা ডেরিভেটিভ নেই, একে যদি একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আসলে আমরা দেখব যে এর ফার্স্ট ডেরিভেটিভ আসতেছে মাইনাস সাইন 4 থিটা। তো তখন কাজটা তো খুবই সহজ হয়ে যাচ্ছে। সো যেহেতু আলটিমেটলি সাইন 4 থিটাই উপরে আসে, মাইনাস হোক, -2 হোক, -3 হোক, মাইনাস যে কোনো কনস্ট্যান্ট হোক বা প্লাস যে কোনো কনস্ট্যান্ট হোক, কনস্ট্যান্ট তো আমরা ব্যালেন্স অবশ্যই করতে পারি। সো কনস্ট্যান্ট সাইন এগুলো আসলে তেমন কোনো ঝামেলার কিছু না। তো আলটিমেটলি এইগুলো আমরা ব্যালেন্স করে নিব। এখান থেকে ব্যালেন্স করে নেওয়ার পর কী হবে, আমরা দেখব যে এইখানে নিচে একটা ফাংশন আছে আর উপরে তার ডেরিভেটিভ আছে। তার মানে কী হবে, তার মানে আলটিমেটলি এখানে কাজটা দাঁড়াবে লন অফ হট, অর্থাৎ লন অফ এফ অফ এক্স। যদি আমরা না বুঝে থাকি আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। ব্যাপারটা হলো এরকম, আমি এই জিনিসটা রেফারেন্স দিচ্ছিলাম। যখন ইন্টিগ্রেশনের কেসে একটা ফ্র্যাকশনের মধ্যে নিচে আমরা একটা ফাংশন পাই আর ঠিক উপরে এই ফাংশনটার ডেরিভেটিভ পাই, তখন আসলে আনসারটা কী হয়? তখন আনসারটা হয় লন অফ মড অফ এফ অফ এক্স, তাই না? এইটার কথা আমি এখানে বলতেছিলাম। তো এখানকার কেসে কাজটা বেশ সহজ। একে ডেরিভেটিভ করলেই যেহেতু ওকে পাচ্ছি, মাইনাসটা ব্যালেন্স আউট করে নিব, ব্যালেন্স আউট করে নেওয়ার পরে লন দিয়ে আমাদের নিচেরটা আনসার হয়ে যাবে। বুঝছি। এখন আচ্ছা, এখানে লন দিয়ে কেন হয় এটা? কারণ হলো আলটিমেটলি আমরা যদি এফ অফ এক্সকে জেড সেট করি তাহলে আসলে এফ প্রাইম অফ এক্স ডিএক্স এই পুরোটা ডিজেড হয়ে যায়। তার মানে ওভারঅল প্রবলেমটা দ্বারা ইন্টিগ্রেশন অফ ডিজেড ওভার জেড। তো আলটিমেটলি তখন সেটা লন জেড হয়ে যায়। এই তো এখন তার মানে এইখানকার কেসে আমরা এই অ্যাপ্রোচে কাজটা এভাবে করে ফেলতে পারি। এখন এইটার সাথে আমাদের এইখানকার প্রবলেমটার সাথে এটার ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে সব কিছু ঠিকঠাক, জাস্ট এখানে সাইন 2 থিটা আর ওখানে কি ছিল, ওখানে হচ্ছে সাইন 4 থিটা। এখন তাহলে আমরা এই প্রবলেমটার বিশেষত্ব বা এইটার ধাঁচটা একটু বোঝা ট্রাই করি, তারপরে আমাদের পার্টিকুলার প্রবলেমটাতে যাব। এই প্রবলেমটার কেসে এইটার স্পেশালিটি যে জিনিসটা সেটা হচ্ছে এরকম যে সাইন টু দি পাওয়ার এন থিটা অথবা সাইন থিটা টু দি পাওয়ার এন যদি আমি লিখি প্লাস কস থিটা টু দি পাওয়ার এন, এই জিনিসটার কেসে যদি এনের ভ্যালুটা ইভেন বা জোড় সংখ্যা হয়, এনের ভ্যালুটা যদি কি হয়, ইভেন বা জোড় সংখ্যা হয়, এখন সেটা জোড় সংখ্যা হলে কি হবে, এইটার কেসে এর ফার্স্ট ডেরিভেটিভটা জেনারেলি সাইন 4 থিটা টার্মটাকে ক্যারি করবে। কীরকম, আমরা একটু এক্সাম্পল দিয়ে জিনিসগুলো বুঝি। এখন আমি কি বলছি, এনকে জোড় সংখ্যার কথাবার্তা বলছি, তাহলে জোড় সংখ্যাগুলো দিয়ে একটু চেক করে দেখি, 2 4 6 8 এভাবে আগাই। এন যদি 2 হয় তাহলে এই জিনিসটা কী দাঁড়ায় বলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে এটা 1 হচ্ছে। এটা নিজে যেহেতু 1 তাহলে আলটিমেটলি এর ডেরিভেটিভ কত, 0। এখন 0কে আমরা এভাবে চিন্তা করতে পারি, 0 মানে হচ্ছে 0 টাইমস সাইন 4 থিটা, এভাবে চিন্তা করলাম আমরা। তাহলে এখন এই যে তার মানে এখানে ইভেনের জন্য এই ব্যাপারটা গেল, 2 এর জন্য এই ব্যাপারটা গেল। এরপর এখন আমরা 4 এর জন্য চেক করি। 4 এর জন্য তো অলরেডি বলেই ফেলছি যে 4 এর জন্য তুমি ডেরিভেটিভটা কি পাবা, মাইনাস সাইন 4 থিটা পাবা। যদি তুমি 6 এর জন্য চেক করো, 6 এর জন্য চেক করলে তখন দেখবা ডেরিভেটিভ আসছে -3/2 সাইন 4 থিটা। যদি 8 এর জন্য চেক করো, 8 এর জন্য চেক করলে দেখবা সাইন 4 থিটা টার্মটা সে ক্যারি করবে, অন্যান্য টার্মও থাকবে কিন্তু সাইন 4 থিটাও সেখানে থাকবে। সো আলটিমেটলি আমরা দেখতেছি যে জেনারেলি কী হয়, সাইন টু দি পাওয়ার এন থিটা প্লাস কস টু দি পাওয়ার এন থিটা, এখানকার কেসে যদি এন জোড় সংখ্যা হয় তাহলে আসলে ওর ফার্স্ট ডেরিভেটিভটার মধ্যে জেনারেলি কী থাকে, সাইন 4 থিটা টার্মটা সে ক্যারি করে। দ্যাটস ওয়াই কিন্তু এইখানে আলটিমেটলি এই কাজটা করা গেছে। বুঝছি। এখন এইখানে যদি আমরা এই পুরো ব্যাপারটা ভালো মতো ঠিকঠাক বুঝি, তোমাকে আসলে n = 8 বা n = 10 এত বড় কেস দেওয়ার কথা না, এগুলো দিবে না, বরং বড় জোর দিলে 4 6 এই পর্যন্তই দিবে। এখন তার মানে এই প্রবলেমটা এইভাবেও তোমাকে দিতে পারতো যে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা ডি থিটা, উপরে হচ্ছে সাইন 4 থিটা।
তাহলে আমরা পারতাম না? অবশ্যই তাহলে কিন্তু পারা যেত। সামনে যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো তো ব্যালেন্স আউট করা যায়। সো আলটিমেটলি এগুলো নিয়ে চিন্তার কিছু নেই। সো তার মানে এই ধরনের প্রবলেম থাকলে আসলে এইভাবে আমরা অ্যাপ্রোচ করে আগাবো, ফার্স্ট ডেরিভেটিভের দিক দিয়ে আমরা আগায় কাজটা করে ফেলতে পারবো। কেন ওভাবে কাজটা হচ্ছে? কারণ এই যে এই ঘটনাটা ঘটতেছে। তাহলে এইটার সাথে যে অনেকে গুলায় ফেলি, তাহলে আগে প্রথমে এই জিনিসটা, এইটার বিশেষত্ব, এইটার প্রবলেমটাকে কীভাবে অ্যাপ্রোচ করবে, এই সব টেকনিক কথাবার্তা হয়ে গেল। এইবার আমরা আমাদের নিজেদের আমাদের যে এই পার্টিকুলার প্রবলেমটাতে যাই। এইখানে আসলে সাইন 2 থিটা দেখতেছি, সাইন 4 থিটা নাই। তাহলে আলটিমেটলি একে তো আর ওভাবে আগাইলে হবে না। এখানে তো আমরা একে ডেরিভেটিভ করে আলটিমেটলি এখানে আনতে পারবো না। তো এখানে আমাদের কি ডিফারেন্ট কিছুতে যেতে হবে। ডিফারেন্ট কিছুতে কিসে যেতে পারি আমরা? একটু সামনে আগাই তাহলে বুঝবো। খেয়াল করো, এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এগুলোকে আমরা এভাবে চিন্তা করতে পারি না? সাইন স্কোয়ার থিটা তার উপরে স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা তার উপরে স্কোয়ার। তার মানে এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মটা এখানে দাঁড়াচ্ছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কেন যাচ্ছি বুঝবো। খেয়াল করো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, 1 এর উপর স্কোয়ার মানে 1, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকলো, আর উপরে যা ছিল তাই। এখন 2 দ্বারা কেন গুণ করে দিছি? কারণ তুমি খেয়াল করো, এই জায়গাটায় সাইন স্কোয়ার আছে, কস স্কোয়ার আছে, এখানে একটা 2 আছে। যদি এখানে একটা 2 না থাকে, দুইটা 2 থাকে, অর্থাৎ 2 × 2 বা 2 স্কোয়ার থাকে, তাহলে আসলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে এই জিনিসটাকে তখন আমরা 2 সাইন থিটা কস থিটা এর পুরোটার উপরে স্কোয়ার লিখতে পারি। বুঝছো? এই জন্য আমি কী করছি, এক্সট্রা একটা 2 দিয়ে উপরে নিচে গুণ দিয়ে দিছি। এরপরে থাকলো আমার এই কাজটা করার টার্গেট ছিল, সেই জিনিসটা করে আমরা কাজটা আগাইলাম। এটুকুর মান হচ্ছে কত? সাইন 2 থিটা। তাহলে এর উপরে স্কোয়ার আছে, সাইন স্কোয়ার 2 থিটা হয়ে গেল। এরপরে এখন বুঝো, এখন তুমি খেয়াল করো, তোমার উপরে সাইন 2 থিটা আছে। এখন সাইন 2 থিটা উপরে আছে, তাহলে আলটিমেটলি এই জিনিসটা ফ্রি আছে। এই জিনিসটা তো ফ্রি আছে, তাই না? এ তো কোনো ফাংশনের আন্ডারে নেই, এ তো কোনো ফাংশনের আন্ডারে নেই, এ টোটালি ফ্রি আছে। এখন এই যে টোটালি ফ্রি থাকে তাকে সাধারণত কি বানানোর ট্রাই করি আমরা? আমরা বেসিক সাবস্টিটিউশন মেথডের একদম বেসিক ফর্মটা নিয়েও কিন্তু পার্ট 1-এ কথাবার্তা হয়েছিল। কীরকম একটু মনে করাই দিই। খেয়াল করো, আমি বলছিলাম যে বেসিক সাবস্টিটিউশন মেথডের কেসে এইখানে তোমার ফর্মটা হয় এরকম, ফর্মটা হয় এরকম, এফ অফ জি অফ এক্স টাইমস হচ্ছে জি প্রাইম অফ এক্স, অর্থাৎ জি অফ এক্সের ফার্স্ট ডেরিভেটিভ, আর হচ্ছে ডিএক্স, তারপরে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে আমাকে। এখন তার মানে সবসময় আসলে কি হচ্ছে, সবসময় আসলে এই যে ডেরিভেটিভ সবসময় ফ্রি থাকে। এখন সাবস্টিটিউশন যখনই আমরা করতেছি, আমরা মূলত ওই কাজটাই করতেছি যে আসলে ডেরিভেটিভ যাতে ফ্রি থাকে এই ধরনের কাজকর্মই আমরা করি। এখন তুমি খেয়াল করো, তোমার ডেরিভেটিভ যদি হরে চলে যায় একটা ফ্র্যাকশনের, তাহলে আসলে তার সাথে মিলে তুমি ডিএক্সকে মিলে এই জি প্রাইম অফ এক্স আর ডিএক্স এই দুইটা মিলে যে ডিজেড হয়ে যায়, এই কাজটা আর করতে পারবে না। এই কারণেই সবসময় ওকে কী রাখতে হয়, ফ্রি রাখতে হয়, যাতে করে জি প্রাইম অফ এক্স ডিএক্স পুরোটা মিলে ডিজেড আমাদেরকে দেয়। কীরকম একটা ছোট্ট এক্সাম্পল দিই। মনে করো তুমি এই যে গত পার্ট 1-এর ভিডিওতে এই জিনিসটা বলা হয়েছিল, সাইন এক্স এখানে কজ এক্স ডিএক্স থাকলো। এখন তুমি বলতে পারো ভাইয়া এইখানে কথা হচ্ছে কজ এক্সের ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স মাইনাস সাইন এক্স, আর কি আমি মাইনাস কজ এক্সকে জেড ধরলাম। মাইনাস কজ এক্সকে জেড ধরলে সাইন এক্স তো পাচ্ছি, ওটা তো ইন্টিগ্রান্ডে আছে। কথা হলো ইন্টিগ্রান্ডে থাকলেও সে তো ফ্রি নাই, তাকে আর ডিএক্সকে মিলে তো আমি ডিজেড বানাতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু মাইনাস কজ এক্সকে জেড ধরে এখানে সাবস্টিটিউশন মেথডে কাজ করে আমরা আগাতে পারবো না। তাহলে আমাদের কী করতে হবে? আমাদেরকে এমন কাজ করতে হবে যাতে ডেরিভেটিভটা ফ্রি থাকে, ডেরিভেটিভটা ডিএক্সের সাথে মিলে ডিজেড ফর্ম করতে পারে। বুঝছি তো? যার কারণে আমাদের কী করতে হয়, সাইন এক্সকে জেড ধরতে হয়। সাইন এক্সকে জেড ধরলে তখন তার ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স, কজ এক্সটা একদম টোটালি ফ্রি আছে, একে ডিএক্সের সাথে মিলে আমরা তখন ডিজেড ফর্ম করতে পারবো। দ্যাটস ওয়াই এই কাজটা করা হয়। তার মানে ব্যাপারটা হচ্ছে যখনই আমরা সাবস্টিটিউশন কাজ করতেছি, সাবস্টিটিউশনের কেসে, তখনই আসলে আমাদের সবসময় টার্গেট থাকে আমাদের ডেরিভেটিভটাকে ফ্রি রাখার, যে ফ্রি আছে তাকে ডেরিভেটিভ বানানোর, তাকে ডেরিভেটিভের মতো আচরণ করানোর, এই টেন্ডেন্সিটা থাকে, তাই না? এখন খেয়াল করো, এখানে আমাদের 2 সাইন 2 থিটা এই জিনিসটা ফ্রি আছে, এটাকে ডি থিটার সাথে মিলায় ডিজেড বানানো যাবে। তার মানে এইখানে আসলে এই জিনিসটার এটাকে আমাদের কি বানানোর টেন্ডেন্সি রাখতে হবে? আমাদের টেন্ডেন্সি রাখতে হবে যে এটাকে আমরা কি বানাবো, ডেরিভেটিভ বানাবো। তো ওকে যদি ডেরিভেটিভ বানাই, তাহলে মেইন ফাংশন কে? তোমার ডেরিভেটিভ হচ্ছে সাইন, তাহলে মেইন ফাংশন কি? কস, তাই না? কারণ কসকে করলেই তো তোমার আলটিমেটলি সাইন আসবে, কসকে ডিফারেন্সিয়েট করলেই তো সাইন আসবে। তো যার কারণে আমরা এখন তাহলে কি করব, নিচের থেকে কজ আনার ট্রাই করব। বুঝছি? দেখো আমাদের এইটা হচ্ছে, এটা ফ্রি আছে, এটাকে ডেরিভেটিভ বানানোর ট্রাই করব। ডেরিভেটিভ যদি একে বানানোর ট্রাই করি, তাহলে মেইন ফাংশন কি হবে?
মেইন ফাংশন কজ হতে হবে, ডেরিভেটিভ যদি সাইন হয় মেইন ফাংশন কজ হবে না। তো যার কারণে এই যে এখান থেকে আমরা এই জিনিসটা সাইন স্কোয়ার 2 থিটা হলো, এখন এইখানে এই জিনিসটাকে আমরা সাইন স্কোয়ারে রাখবো না, কজ স্কোয়ারে নিয়ে যাবো। দ্যাটস ওয়াই এটা কী কাজ করছি দেখো, 2টাকে ভেঙে আমরা 1 + 1 - সাইন স্কোয়ার 2 থিটা লিখতে পারি, সিম্পলি 1 + 1 লিখলাম। এখন এই যে 1 - সাইন স্কোয়ার 2 থিটা এটাকে কী লিখতে পারি, কজ স্কোয়ার 2 থিটা লিখতে পারি। এই যে এই কাজটা করছি, বুঝছি, কজ স্কোয়ার 2 থিটা লিখছি। তারপরে সেখান থেকে আমরা কী করছি, আমরা তো এই কাজটা করছি এই উদ্দেশ্যে যাতে করে সাবস্টিটিউশনের কাজটা করে ফেলতে পারি। তো যার কারণে পরবর্তীতে এই যে cos 2 থিটা, cos 2 থিটাকে z ধরছি, কারণ তার ডেরিভেটিভের যোগান আমাদের উপরে আছে, ফ্রিলি আছে। তো এই তো তার ডেরিভেটিভের যোগান পাইছি, আলটিমেটলি সেখান থেকে -2 sin 2 থিটা d থিটা = dz হয়ে গেছে। লিমিটগুলো আমরা শিফট করে নিছি নতুন চলকের সাপেক্ষে। তারপরে সেখান থেকে এই যে মাইনাস দিছি একটা বাইরে, কারণ এখানে আমার একটা মাইনাস, এখানে মাইনাস, দুইটা মাইনাস দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস বানালাম। এখন এই পুরোটা মিলে আমার ডিজেড দিয়ে দিবে, পুরোটা মিলে ডিজেড দিয়ে দিছে, বুঝলাম। নিচে 1 + z² কেন, কারণ এই যে এটাকে z ধরছিলাম, তাহলে z² হয়ে গেছে। সাথে এখান থেকে আমাদের লিমিটগুলো চেঞ্জ লিমিট বসাই দিছি, সেখান থেকে বাকিটা তো পুরোটা ক্যালকুলেশন। আই হোপ বাকিটা বুঝছো, বুঝা গেছে। তা আলটিমেটলি এইখানে আসলে আমরা কী করলাম তাহলে, এইটার কাছাকাছি একটা টেক্সট বুকে প্রবলেম আছে, ওই প্রবলেমটার থিমটা কি, ওই প্রবলেমটার কেসে থিমটা কি হয়, কীরকম হয়, কেন হয়, সে সবগুলো জিনিস এক্সপ্লেন করে দিছি, যাতে করে ওটার সাথে এটাকে গুলায় না ফেলি আমরা। এখন তারপরে সেইখানে এটা কমপ্লিট করার পরে এখানে আসছি, এখানে আসার পরে আমরা আলটিমেটলি এই জিনিসটাও আমরা ভেঙে ভেঙে এক্সপ্লেন করলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার তোমরা এভাবে একটু খেয়াল করতে পারো, সেটা হচ্ছে এখানে খেয়াল করো, আমাদের যেহেতু এখানে 2 থিটা লাগবে, এটাকে যদি ডেরিভেটিভ আনতে চাই তাহলে আমাদের মেইন ফাংশনেও 2 থিটাই থাকতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা a² + b² a + b² - 2ab এভাবে ভেঙে সুবিধা হয়েছে, কারণ আলটিমেটলি এখান থেকে 2 থিটা আসছে, বুঝছি। ওকে, সো আই হোপ এই জিনিসটা টোটালি ক্লিয়ার হয়ে গেছে, এইটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না। এইবার এখন যেহেতু এটার সমাধান শেষ, আমরা এটার পরের কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, পরের কোয়েশ্চেনে কী বলছে দেখো, পরের কোয়েশ্চেনে বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ ডেফিনেট ইন্টিগ্রাল অফ log x / √x from 1 to 4। আচ্ছা, তাহলে এখানে আমরা √x দেখতেছি, তাহলে এক কাজ করি, আগে এটা সলভ করে ফেলি, তারপর এটার এক্সপ্লেনেশনে যাব। তো √x এর কেসে আমরা এটাকে কী ধরবো, √x-কে z ধরে ফেলবো, তাহলে আলটিমেটলি x = z² আসবে, তার মানে dx = কত, 2z dz আসে। আচ্ছা, এখানে যেহেতু লিমিটের ব্যাপার স্যাপার আছে, তাহলে আমরা সেই জিনিসগুলোকে চেঞ্জ করে নিই। এটা x থেকে z, x এর জন্য 1 থেকে 4, z এর জন্য তাহলে কত হবে, 1 থেকে 2। এই তো, তাহলে এখানে কি লিখতে পারবো, 1 থেকে 2, এখানে হচ্ছে log z², √x মানে z, 2z dz, তাই না, dx মানে কি 2z dz, ঠিক আছে। এই z আর এই z ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থাকে কি, এখান থেকে 2, এখান থেকে 2 4, 1 থেকে 2 আর log z dz। এই কাজটা তো সহজ হয়ে গেছে। তাহলে এখন এখানে আমরা কি লিখতে পারবো, z log z মাইনাস z, এখানে কত, 1 থেকে 2। আচ্ছা, এখানে যদি আমরা মানগুলো বসাই দিই, মানগুলো যদি বসাই তাহলে কি আসে, মানগুলো বসালে 2 log 2 মাইনাস 2, তাহলে 4, 2 log 2 মাইনাস কত, মাইনাস 2, এরপরে আবার একটা মাইনাস, মাইনাস দিয়ে এবার 1 বসাবো, এখানে 1 বসালে এটা 0, এখানে 1 বসালে -1, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। এই তো, তাহলে এখানে ওভারঅল কি থাকে, তাহলে আমাদের থাকতেছে 8 log 2 আর -2 + 1, তার মানে হচ্ছে -1, তার মানে -4। এই তো, এটাই হচ্ছে আমাদের আনসার। দ্যাটস ইট, আমরা এখানে সলভটা করে ফেলছি, এবার এটার এক্সপ্লেনেশনে যাব। এখন আচ্ছা, তার আগে একটু উত্তরটা মিলাই ফেলি, 4 log 4 - 4। আচ্ছা, 4 log 4 - 4 লেখা যে কথা, 8 log 2 - 4 লেখা সেম কথা, আমরা সামনে আগাই সব কিছুই দেখব, সমস্যা নাই। এখন তাহলে এইটা এক্সপ্লেন করতে গেলে তুমি খেয়াল করো, এখানে log x / √x dx আছে। তো আমরা যদি √x-টাকে আমরা যদি z ধরি, তাহলে আসলে কি হবে, আলটিমেটলি এখান থেকে রুটের ব্যাপারগুলো চলে যাবে এবং সব কিছু তখন কি z এর সাপেক্ষে চলে আসবে। তাহলে এখানে আমরা তাই করছি, এখানে √x = z ধরছি, যাতে করে এই রুটের টার্মগুলোকে সরাই ফেলতে পারি। তারপরে এখানে √x = z ধরা মানে, তারপরে dx = 2z dz, লিমিট শিফট করে নিলাম, তারপরে এখানে বসাইছি। এইখানে একটু জিনিস খেয়াল করো, log x মানে তো z², তার মানে log z² থাকলো, নিচে হচ্ছে √x মানে z, dx মানে 2z dz চলে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। ক্যান্সেল আউট হওয়ার পরে দেখো, এই যে এখানে একটা 2 আছে, 2টাকে বাইরে আনতে পারবো, 2টাকে বাইরে আনলাম, থাকলো। আবার এখানে তুমি খেয়াল করো log of z² আছে, তাহলে এই যে লগের কেসে কি করা যায় বলো, log of a² মানে কি 2 log a না,
তো খুবই সিম্পলি সেই কাজটা করছি। তাহলে এখানে কী হবে, এই 2টাকে সামনে আনছি, এই 2টাকে সামনে আনলে কী হয়ে যাচ্ছে, তখন এটাও বাইরে আসতেছে, তাহলে 2 × 2 4 হয়ে যাচ্ছে। কনস্ট্যান্টকে তো বাইরে আনাই যায়। তো এখানে তাহলে আলটিমেটলি এই কারণে আমরা এখানে বাইরে 4 রাখছি। আর ওভারঅল ভিতরে কি থাকতেছে, ভিতরে সব কিছু মিলাই জাস্ট থাকতেছে log z dz। এখন এই কাজটাতে একটু বুঝো, খেয়াল করো, এইখানে ইন্টিগ্রেশন অফ log x dx, এই প্রবলেমটা অ্যাডমিশনের কেসে খুবই কমন। এটা এইচএসসিতেও অনেক জায়গায় আসতে দেখা যায়। তো এখন এই জিনিসটা যেহেতু খুবই কমন এবং এটার কেসে ইন্টিগ্রেট করলে কি হবে এই জিনিসটা আমি মানে ডিরেক্টলি জানি, এই জন্য আমি ডিরেক্টলি লিখে দিছি যে এটাকে ইন্টিগ্রেট করলে আসলে z log z - z হয়। এটা বারবার করার কারণে এই জিনিসটা আমার মাথায় রয়ে গেছে, অ্যান্ড এটা তোমাদের অনেকেরও মাথায় রয়ে যাওয়ার কথা। তোমরাও তো যারা প্র্যাকটিস করতেছো তারাও খেয়াল করবা যে এটা অনেক জায়গায় অনেকবার আসছে। তো সেখানে যদি আমরা ডিরেক্ট এই জিনিসটার মাথায় থাকে যে আচ্ছা এটার কেসে তো এটাই হয়, তো আলটিমেটলি লিখে দিলা। আর যদি না হয় বা যারা এই জিনিসটা বুঝতে পারিনি যে ভাই আপনি এই ইন্টিগ্রেশন অফ log z এর পরে কীভাবে z log z - z লিখে দিলেন, সেই জিনিসটা একটু বলি, বুঝছো? এখানে যদি তুমি অলরেডি জানো তাহলে লিখো, যদি না জানো কোনো সমস্যা নেই, সেই জিনিসটাতে কোনো প্যারা নেই, আমরা জাস্ট করে তখন লিখবো। তো আমি ওই কাজটা এখানে করে দিচ্ছি। হ্যাঁ, খেয়াল করো, এখানে ইন্টিগ্রেশন অফ log x dx, এই জিনিসটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে log x × 1 dx। এখন এই জিনিসটাতে আমরা এখন তাহলে কী করবো, এখানে আমরা ইউভি অ্যাপ্লাই করবো। ইউভি অ্যাপ্লাই করার কেসে কী দেখছিলাম, লিয়েট কনভেনশন, তার মানে লগারিদমিক, তারপরে কি ইনভার্স, তারপরে অ্যালজেব্রাইক, এভাবে। এখন এই যে ওয়ানটাকে x⁴ হিসেবে চিন্তা করা যায়, তাহলে এটা কি, এটা একটা অ্যালজেব্রাইক ফাংশন। তাহলে আমরা আলটিমেটলি এইটা ইউ হচ্ছে কারণ লগারিদমিক এল আগে, তাহলে এটা ইউ ওটা ভি। তাহলে এখন ইউভি যদি আমরা বুঝে যাই, তাহলে এখন আমরা অ্যাপ্লাই করব ইউভি রুলটা, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ইউ। তার মানে এখানে কি হবে, log x এর ডিফারেন্সিয়েশন 1/x ইন্টিগ্রেশন অফ তারপরে কি ভি ডিএক্স, এই পুরোটার জন্য আবার ডিএক্স। তো এখন এই যে এখানে যদি আমরা কাজটা করি, ইন্টিগ্রেশন অফ 1 dx মানে কি বোঝা যাচ্ছে, এটার মানে হচ্ছে x, তার মানে এখানে থাকে x log x মাইনাস, এখানে বুঝো 1/x, এখান থেকে আবার আসবে x আর 1/x কেটে গেল, থাকলো 1কে ইন্টিগ্রেট করলে আবারও x। এই তো, তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ log x dx এটা কি হয়, x log x - x + c, বুঝছো? ওই জন্যই আমি লিখছি z log z - z, ডিরেক্টলি লিখছি। যদি আমরা ডিরেক্টলি লিখতে পারি লিখবো, আর যদি না পারি, যদি মনে হয় যে এই জিনিসটা মাথায় নেই, তখন আমরা করে লিখবো, এই আর কি, বুঝছি? তাহলে এখান থেকে আমরা খুবই সিম্পলি ওই জিনিসটা করছি। এখন তারপরে আমরা মানগুলো বসাই দিছি। মানগুলো বসায় দেওয়ার কেসে তুমি খেয়াল করো, এখানে আমরা এই যে 2 বসায় দেওয়ার সময় তখন 2 log 2 - 2 + 1, এই ওভারঅল 2 আর 1 সব কিছু বসাই দিয়ে এইটা আসছে। এখন এটা আসার পর তুমি খেয়াল করো, এই যে এটাকে কি এর উপরে পাওয়ার দেওয়া যায় না? অবশ্যই তো পাওয়ার দেওয়া যায়, একটু আগেই তো আমরা লিখলাম এই যে। তো আলটিমেটলি এটার উপরে যদি পাওয়ার দেওয়া যায় তাহলে কী হয়ে যাবে, এটা log 4 হয়ে যাবে। তার মানে ওভারঅল দাঁড়াবে 4 log 4 - 1 ছিল এখানে, -1 এর সাথে 4 গুণ হয় -4। সো আমাদের এখানে 8 log 2 - 4 লেখা যা কথা, 4 log 4 - 4 লেখাও সেম কথা। বুঝছি কি? ক্লিয়ার হয়েছে? এখানে খুবই সিম্পলি এইটাকে আমরা যদি এর উপরে দিয়ে দিই, তাহলে দাঁড়ায় এই জায়গাটায় দাঁড়ায় log 4 - 1, তখন এখানে 4 গুণ করলেই তো 4 log 4 - 4 আসে। এই তো সিম্পল। তাহলে আই হোপ এই জিনিসটাও টোটালি ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়েও কারো ডাউট থাকার কথা না আপাতত। তাহলে আমরা সামনে আগাই। এরপরের প্রবলেমটা, আচ্ছা একটু আগে যেটা সলভ করছি হুবহু সেটাই চলে আসছে। আমরা ঠিক এর আগের বছরেই এই জিনিসটা দেখলাম না, এখানে 97, 98, এটা মনে হয় 96, 97 ছিল। ইয়েস, 96, 97। তার মানে 96, 97 সেম কোয়েশ্চেনটাই এর পরের বছর, ঠিক এর পরের বছর হুবহু রিপিট করছে। তাহলে আমরা এই জিনিসটা আর নতুন করে করব না, আমরা জাস্ট এটা কি দিয়ে দিব, রেফারেন্স দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এখানে সেম অ্যাজ বুয়েট 96, 97। ওকে, এই জিনিসটা আর করার প্রয়োজন নেই। এরপরে এখন দেখো এরপরের কোয়েশ্চেনটাতে কি বলছে, এরপরের কোয়েশ্চেনে বলছে ডেফিনেট ইন্টিগ্রাল অফ 1 + x ওভার 1 + x² ফ্রম 0 to 1। আচ্ছা, তাহলে এটা আগে আমরা সলভ করে ফেলি, তারপরে আমরা এটা এক্সপ্লেনেশনে যাব। 0 থেকে 1 আমরা এক কাজ করতে পারি, 1 ওভার 1 + x² dx লিখতে পারি, প্লাস 0 থেকে 1 x ওভার 1 + x² dx লিখতে পারি। আমরা এটাকে তো ডিরেক্টলি বলা যায় tan ইনভার্স x 0 থেকে 1 প্লাস এখানে কি করা যায়, হাফ দিয়ে 2 দিয়ে হাফ লন 1 + x² 0 থেকে 1। ওকে, তাহলে এখানে কত আসে, 0-র জন্য তো 0 আসবে, দরকার নেই, তাহলে 1-এর জন্য π/4
প্লাস হাফ, ওয়ানের জন্য কত আসে, ওয়ানের জন্য আসে লন 2, আর জিরোর জন্য কত আসে, জিরো দরকার নেই। তার মানে আমাদের π/4 প্লাস হাফ লন 2 এটাই হচ্ছে আনসার। এই তো, এখন তাহলে আমরা উত্তরটা মিলাই ফেলি। উত্তর হচ্ছে 1.1319। আচ্ছা, নিউমেরিক্যালি দেওয়া আছে তাই তো, আমরা একটু মিলাই নেই যে আসলে 1.1319 হয় কি না এটা। তাহলে π/2 না 4 প্লাস হাফ লন 2, হ্যাঁ 1.1319 চলে আসছে। তাহলে সব ঠিকঠাক আছে। আমরা এবার এটার এক্সপ্লেনেশনে চলে যাই। এখানে আমরা কি করলাম সেই জিনিসটা একটু দেখি। খেয়াল করো, এখানে আমরা দেখতেছি যে উপরে আছে 1 প্লাস এক্স, নিচে আছে কি 1 প্লাস এক্স স্কোয়ার আছে। আচ্ছা, তো এখন একটু একটা জিনিস খেয়াল করো তো, এই যে আমরা যদি 1 প্লাস এই এক্সের শুধু ওয়ানটা এর উপরে নেই তাহলে কি আসে, tan ইনভার্স এক্স আসে। আর যদি এক্সটা এর উপরে নেই তাহলে আসলে আরেকটা নিয়মে আরেকটা কাজ হয়, ওটাও এক্সপ্লেন করবো, সমস্যা নাই। তাহলে আমরা কি করতেছি দেখতেই পাচ্ছি যে খুবই সিম্পলি এগুলোকে আলাদা আলাদা করে নিলে, ভেঙে নিলে কাজ করতে সুবিধা হচ্ছে। তাহলে আমরা ওইটাই করছি, আগে জাস্ট ভেঙে নিছি, বুঝছি। এখানে আমরা জাস্ট এই যে a প্লাস বি ওভার সি প্লাস ডি ইজ ইকুয়াল টু কী লেখা যায়, a ওভার সি প্লাস ডি প্লাস বি ওভার সি প্লাস ডি, এই কাজটা করছি এখানে। কেন করছি দেখতেছি। এখন প্রথম কথা, প্রথম পার্টটাতে কি থাকে, প্রথম পার্টটাতে থাকে 1 ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা মানে কি বলো, এটার ফর্মুলা তো আমরা জানি, এটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস সি। tan ইনভার্স এক্স কেন হয় এটার কারণ হচ্ছে tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কিন্তু 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আলটিমেটলি 1/1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রাল হবে কি tan ইনভার্স এক্স, সিম্পল। আচ্ছা, আর বাকি যে ব্যাপারটা, বাকি ব্যাপারটা কি হয়ে গেছে দেখো, এইখানে বাকি যে অংশটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করো তো, এই যে নিচে যে জিনিসটা আছে এই ফাংশনটা, এইটার আসলে ডেরিভেটিভ কি হয়, এইটার ডেরিভেটিভ হয় তোমার হচ্ছে 2x, তাই না, এটার ডেরিভেটিভ হচ্ছে 2x। এখন আমরা একটু আগে একটা জিনিস শিখে আসছি, সেটা হলো ইন্টিগ্রেশনের কেসে যদি একটা ফ্র্যাকশন ফর্মে নিচে একটা ফাংশন থাকে এবং উপরে ঠিক ওই ফাংশনটার ডেরিভেটিভ থাকে, তাহলে আসলে খুব সহজেই আমরা কি করতে পারি, ডিরেক্ট এটা লিখে দিতে পারি, এটা হচ্ছে লন অফ মোড অফ এফ অফ এক্স, তাই না। এই জিনিসটা করতে পারি, কেন করতে পারি সেটা সহ কিন্তু বলে দিছি, এফ অফ এক্সকে জেড ধরলে এই জিনিসটা চলে আসে। তাহলে আলটিমেটলি এইখানে কি করা যাচ্ছে, বোঝাই যাচ্ছে এটার ডেরিভেটিভ যেহেতু 2x, খুব সহজে এখানে 2x বানানো যাবে ব্যালেন্স আউট করলে। তাহলে আমরা 2x বানাই ফেলি, এই কারণে আমরা কি করছি, হাফ দিয়ে এখানে 2x বানাই নিছি। তারপরে সেখান থেকে আমরা খুবই সিম্পলি এটা ডেরিভেটিভ উপরে দেখতেছি, তার মানে লন দিয়ে মোড অফ এটা, এই জিনিসটা লিখে দিছি। এই তো, এইখানে আমরা ওই কাজটাই করছি, এই যে আর এই যে, তারপরে মান বসাই দিছি, মান বসাই দিয়ে যা আসছে তাই। এই তো, এই ছিল এটার এক্সপ্লেনেশন। আই হোপ এই জিনিসটা বুঝছি। সামনে আগাই। এরপরের ম্যাথটাতে কি বলছে, এইখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 5x 5 log x প্লাস 1 ওভার x dx। আচ্ছা, এটা আসলে এক লাইনেই করে ফেলা যায়, এটা আমাদের একদম ডিরেক্টলি একটা ফর্মুলার একদম অ্যাপ্লিকেশন, আর কিচ্ছু না। তাও আমি জাস্ট একটু লেখার খাতিরে বা ডকুমেন্টেশনের খাতিরে একটু বাড়াই লিখি। দেখো এখানে তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে প্রবলেমটা, এটা যদি পুরোটা আরেকবার তুলি, 5 log x প্লাস 1 ওভার x dx। এখানকার কেসে আমরা এক কাজ করি, সবগুলো জিনিসকে আলাদা করে একটু ডিফাইন করে নিই। ধরেই নিচ্ছি যে a ইজ ইকুয়াল টু 5, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ এক্স, তাহলে এফ প্রাইম অফ এক্স কত আসবে, এফ প্রাইম অফ এক্স আসবে 1 ওভার এক্স থাকলো। এখন এই জিনিসগুলো এখানে জাস্ট বসাবো, তাহলে ই টু দি পাওয়ার দাঁড়াচ্ছে এ এক্স, এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স। এই জিনিসটার ফর্মুলা আমরা কি জানি, এই জিনিসটার ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স প্লাস সি, অর্থাৎ ই টু দি পাওয়ার 5x লগ এক্স প্লাস সি। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে এখন এইটার আনসারটা দেখে নেই, ই টু দি পাওয়ার 5x লগ এক্স প্লাস সি, তাই তো আসছে। এখন এইবার আমাদের এই জিনিসটার এক্সপ্লেনেশনে যাই। এটা আসলে এক্সপ্লেনেশনে তেমন কিছু বলার মতো নেই, আমাদের খুবই সিম্পলি এই যে ফর্মুলাটা আমরা দেখছি, এই যে এইখানে যে এই ফর্মুলাটা, এই জিনিসটা পার্ট 1-এও আসছিল, কিন্তু এই যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স, এই জিনিসটার মান কি হয়, ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স প্লাস সি হয়, তাই না। এই জিনিসটা তাহলে এখানে তো হুবহু ওই একদম ওই ফর্মেটেই সব কিছু সেট করে লেখা আছে, আমাদের অ্যারেঞ্জ করারও কিছু নেই, সব কিছু একদম অ্যারেঞ্জ করে দেওয়া আছে। এটা এই যে এ এফ অফ এক্স এফ প্রাইম অফ এক্স সব একদম ঠিকঠাক আছে, এক লাইনে আমরা লিখে দিতে পারতাম। তাও এখানে জাস্ট একটু লাইন বাড়ানোর জন্য, যেহেতু একদম এক লাইন হয়ে যাচ্ছে, এর পরের লাইনে আনসার চলে আসতেছে, সো ওই জিনিসটার জন্য একটু বাড়ায় জাস্ট লিখে দেখালাম আর কি।
আর কিছু না। বুঝছি। সো আই হোপ এই জিনিসটা আসলে সবাই আমরা বুঝছি। আচ্ছা, এখানে এটাকে ইন্টিগ্রেট করলে কেন এটা আসে বলো তো? কারণ এটাকে ডিফারেন্সিয়েট করলে আসলে এই জিনিসটা পাই আমরা, দ্যাটস ওয়াই ওটাকে ইন্টিগ্রেট করলে এটা আসবেই। ওকে, তাহলে এখন আমরা সামনের প্রবলেমে যাই। এরপরে দেখো এখানে কি বলছে, ইন্টিগ্রেশন অফ 1/x² + 9 এর উপরে হোল স্কোয়ার। এই জিনিসটা আগে আমরা সলভ করে ফেলি, তারপর এটার এক্সপ্লেনেশনে যাব। এটার কেসে আমরা কি করতে পারি, x² + 9 মাইনাস x² - 9 নিয়ে ফেললাম, নিচে থাকতেছে x² + 9 এর উপরে হোল স্কোয়ার dx। আমরা এক্সট্রা জিনিসপত্র নিছি, সেটাকে ব্যালেন্স আউট করে নিলাম। তাহলে ওভারঅল এখান থেকে কি থাকে, এখান থেকে থাকে ইন্টিগ্রেশন অফ 1/x² + 9 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ x² - 9 x² + 9 এর উপরে হোল স্কোয়ার dx। আচ্ছা, এই পার্টটুকুর মান তো আমরা ডিরেক্টলি জানি, ওটা ডিরেক্টলি লিখে দিই। এটা হচ্ছে 1/3 tan ইনভার্স x/3 মাইনাস এইখানে এবার এই পার্টটুকুর কাজ আমরা করব। x² যদি কমন নিয়ে ফেলি তাহলে 1 - 9/x², এখান থেকে x কমন নিলেই হবে যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে x + 9/x এর উপরে হোল স্কোয়ার dx। x² ক্যান্সেল আউট হয়ে চলে যাবে। এখন এটা ডেরিভেটিভ উপরে আছে, তাহলে ওটাকে আমরা x + 9/x এই জিনিসটাকে আমরা z ধরে নিব। তাহলে এইখান থেকে আসতেছে কত, 1 - 9/x² dx = dz, তাই আছে না উপরে? হ্যাঁ, তাহলে এখন আমাদের এখানে তো লিমিটের কাজ নাই, তাহলে আমরা খুব সিম্পলি পরের লাইনে আগায় ফেলি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, 1/18 থাকে, একটু দাঁড়াও তো, 1/18 এই জিনিসটা তো 1/3 tan ইনভার্স x/3। তারপরে এখানে মাইনাস দিয়ে থাকতেছে ইন্টিগ্রেশন অফ এই পুরো জিনিসটা মিলে হচ্ছে dz আর নিচেরটা z², dz/z², এই তো। তাহলে এখান থেকে থাকে 1/18 1/3 tan ইনভার্স x/3 মাইনাস এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 1/z। 1/z মানে কি, 1/z মানে হচ্ছে 1/x + 9/x + c। এই তো, এই হচ্ছে আমাদের আনসার। এখন আমাদের সলিউশনের পার্টটা শেষ, এবার আমরা আগে উত্তর মিলাবো, তারপরে আমরা এটার এক্সপ্লেনেশনে যাব। 1/18 1/3 tan ইনভার্স x/3, হ্যাঁ, তারপরে প্লাস 1/x + 9/x। হ্যাঁ, ঠিকঠাক আছে সব। এখন এইটার আমরা এক্সপ্লেনেশনে যদি যাই, এখানে খেয়াল করো, এই ব্যাপারটাতে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, বুঝছো? কারণ এখানে অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন আছে, অ্যান্ড এই ম্যানিপুলেশনটাই ধরতে পারাটাই অনেক কাজটা সহজ করে দিবে আর কি। খেয়াল করো, এইখানে আমরা এটার এক্সপ্লেনেশনটা এই পেজে দেখি। এখানকার কেসে ঘটনা হচ্ছে আমাদের কি শেপটা আছে ইন্টিগ্র্যান্ডে যে শেপটা আছে সেটা হচ্ছে 1/x² + a² তার উপরে হোল স্কোয়ার। তার মানে এই জিনিসটা অনেকটা এরকম, x² + a² তার উপরে হোল স্কোয়ার। এখন উপরে শুধুমাত্র 1 আছে। এখানে ইন্টিগ্রেশনের কেসে আসলে আমরা দুইটা শেপের সাথে কাজ করে খুবই কমফোর্টেবল, বা যেগুলোতে আসলে কীভাবে ওদেরকে ইন্টিগ্রেট করতে হয় সেই জিনিসটা আমরা জানি। সেই দুইটা শেপ হচ্ছে এরকম যে x² - a² ওভার x² + a² তার উপরে হোল স্কোয়ার, অথবা x² + a² আর নিচে হচ্ছে x² - a² তার উপরে হোল স্কোয়ার। বুঝছো? এখন এই দুইটা শেপে জিনিসপত্র যদি থাকে তাহলে আসলে কীভাবে ইন্টিগ্রেট করতে হয় সেই জিনিসটা আমরা জানি, কিন্তু এইখানে ওই উপরে যে ব্যাপারগুলোর যোগানটা নাই। খেয়াল করো, উপরে আমাদের কি থাকে, x² + a² অথবা x² - a², এই ধরনের যে জিনিসগুলো সেগুলোর যোগান কিন্তু এখানে নাই আপাতত। তার মানে আমাদের কী করতে হবে, আমাদেরকে এইটাকে বীজগাণিতিকভাবে বা অ্যালজেব্রিক্যালি আমাদেরকে এমনভাবে ম্যানিপুলেট করে নিতে হবে যেন উপরে এই ধরনের জিনিসের যোগান থাকে, কারণ ওই ধরনের জিনিসের যোগান থাকলে কাজটা আমার জন্য সহজ হয়। বুঝছি ব্যাপারটা? তাহলে এখন আমরা কি করব, এখানে একটা অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন করব। এখন ম্যানিপুলেশনটা কীভাবে করতে পারি একটু খেয়াল করি। দেখো, আমরা এখানে এক কাজ করতে পারি যে x² + 9 আমরা উপরে জোর করে রাখলাম, যেহেতু আমাদের x² + a² নিচে আছে,
এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ারই এই এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার এই ফর্মটাই আবার লিখলাম। আমরা কিন্তু এটা এক্সট্রা লিখতেছি, ব্যালেন্স আউট করতে হবে সব কিছু। এখন কথা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9 লিখলাম, এরপরে এইখানে আমাদের আরেকটা শেপ কি, আরেকটা শেপ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ার, তাই না? সেই জিনিসটাও লিখলাম। এখন তুমি খেয়াল করো, অথবা এভাবে যদি পুরোটা না চিন্তা করো, আমরা ধাপে ধাপে একটার পর একটা চিন্তা করতে পারি। প্রথমে আমি জোর করে এই জিনিসটা লিখলাম। এখন এই জিনিসটা লেখার পরে তুমি একটা জিনিস খেয়াল করো তো, এইখানে আমাদের এই এক্স স্কোয়ার এই জিনিসটাই মেইন ঝামেলা না? এক্স স্কোয়ারটাই তো মেইন ঝামেলা। কেন? কারণ এই যে কনস্ট্যান্টটা 9 তুমি হচ্ছে ব্যালেন্স আউট করতে পারবা ভেতরে বাইরে, আলটিমেটলি ইচ্ছা মতো লিখে ব্যালেন্স আউট করতে পারবা। চলকটাকে তো আর এভাবে ব্যালেন্স আউট করা যায় না। যখন মনে করো তোমাকে একটা ইন্টিগ্রেশন করতে দিছে এক্স কিউব, তারপরে এখান থেকে মনে করো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন এখান থেকে তুমি তো আর এইভাবে লিখতে পারো না যে আচ্ছা ঠিক আছে 1/x বাইরে রাখলাম, এখানে এক্স টু দি পাওয়ার 4 বানালাম ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই জিনিসটা আর করা যায় না। তো এই যে তার মানে আমরা চলককে আসলে ভেতরে বাইরে খুবই সিম্পলি ব্যালেন্স আউট করে এভাবে লিখতে পারি না। এই কারণে চলকটাকে নিয়েই কাজটা মেইনলি আমাদের ঝামেলা। কিন্তু ধ্রুবকের কেসে কাজটা তো সহজ। আমরা এখানে ইচ্ছে করে আমরা 18 এখানে গুণ করলাম, আমাদের ইচ্ছে হলো বা কোনো একটা কাজের সুবিধার্থে আমি করলাম, 18 ব্যালেন্স আউট করে দিলেই হচ্ছে। তাহলে আমাদের চিহ্ন বা কনস্ট্যান্ট এগুলো নিয়ে ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে কাকে নিয়ে? ঝামেলা হলো আমাদের এই যে চলকজনিত জিনিসপত্র নিয়ে। কারণ এগুলোকে ইচ্ছে মতো এত ফ্লুইডলি ভেতরে বাইরে আনাগোনা করা যায় না। তাহলে এখানে আমাদের মেইন ঝামেলাটা এক্স স্কোয়ারকে নিয়ে। 9টা তো থাকলেও সমস্যা নাই, 9টাকে আলটিমেটলি আমরা 1/9 দিয়ে ব্যালেন্স আউট করতে পারবো। তাহলে যেহেতু এক্স স্কোয়ারটা মেইন ঝামেলা করতেছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার করলাম। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই যে মাইনাস এক্স স্কোয়ার করলাম, এইখানে আসলে এই যে মাইনাস এক্স স্কোয়ার করছি, তো এক কাজ করি না, আমরা যেহেতু এক্স স্কোয়ার প্লাস 9কে ইনভলভ করে ফেলছি, এক্স স্কোয়ার মাইনাস 9কেও ইনভলভ করে ফেলি একইভাবে। আমার কাজ হলেই তো হয়েছে, আমার চলক চলে গেলেই তো হয়েছে নাকি? চলক তো চলে যাচ্ছে, আসলেই তো চলে যাচ্ছে। দেখো এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস এক্স স্কোয়ার করার কথা, আমি শুধু মাইনাস এক্স স্কোয়ার করিনি, বরং এক্স স্কোয়ার মাইনাস 9 পুরোটাই ব্র্যাকেটের ভিতরে মাইনাস করে দিছি। তাহলে ওভারঅল কী থাকে? এই এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ার কেটে চলে গেল। তাহলে আমাদের যেটা মেইন ঝামেলা সেখান থেকে আমরা মুক্তি পেলাম। এরপরে পড়ে রইল কি? পড়ে থাকলো তাহলে 9 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 9 + 9 18। এখন 18 পড়ে থাক, সমস্যা নাই তো আমার। 18 পড়ে থাকলে আমার সমস্যা কি? 18 পড়ে থাকলে আমরা আলটিমেটলি 18কে ব্যালেন্স আউট করতে পারবো 1/18 দিয়ে। বুঝছি। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি এখানে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস দিয়ে তারপরে এক্স স্কোয়ার প্লাস 9 কেন করলেন না? ওটাও করতে পারো তুমি, সমস্যা নাই। এখন তাহলে এখানে বরং আরও কথাবার্তা বলি, এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস এক্স স্কোয়ার এভাবে রেখেও কিন্তু কাজটা করা যায়। কিন্তু আমার কাছে মনে হয় ওভাবে না একটু বেশি জটিল হয়, হয়তো বা ইউভির প্রয়োজন পড়ে, এই ধরনের কাজ হয় আর কি। তো এই কারণে আমি এইটা বেশি প্রেফার করি। তো এখানে তাহলে কী করলাম আমরা? এই ম্যানিপুলেশনটা করলাম। এখন কোন উদ্দেশ্যে ম্যানিপুলেশনটা করছি? কারণ এই দুইটা শেপ, এই শেপ এবং এই শেপ, এগুলোকে নিয়ে আমরা আসলে কাজ করতে কমফোর্টেবল। বুঝছি। এখন এগুলোকে নিয়ে কাজ করতে কমফোর্টেবল এবং এগুলোকে নিয়ে কাজ করতে বা এগুলোকে ইন্টিগ্রেট করতে আমি জানি। এখানে ওই জিনিস নাই, এই জন্য আমি ইচ্ছা করে ম্যানিপুলেট করে ওই জিনিসগুলো ইনভলভ করার ট্রাই করতেছি। বুঝছি। আচ্ছা, তাহলে আই হোপ এই ম্যানিপুলেশনটা আমরা বুঝছি, কোন উদ্দেশ্যে করতেছি, কেন করতেছি, কিভাবে হলো না হলো, সে সব কিছু আই হোপ ক্লিয়ার হয়েছে। তো ওইটাই প্রথমে করা হয়েছে। দেখো এই যেখানে এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9 এই জিনিসটা আমরা করছি। তাহলে আমাদের এই যে এই দুইটা ইনভলভড হয়ে গেল, এইটাই আমাদের টার্গেট ছিল। এই দুটো ইনভলভ হয়ে গেল, থাকলো। তাহলে এখান থেকে 1/18 দিয়ে উপরের ওভারঅল জিনিসটা আমি ব্যালেন্স করলাম। এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস 9, নিচে তো এক্স স্কোয়ার প্লাস 9-এর উপর হোল স্কোয়ারই আছে। সো বোঝাই যাচ্ছে এখানে কী হবে, একটা কেটে গিয়ে একটা নিচে পড়ে থাকবে, a/a স্কোয়ারের মতো। তো খুবই সিম্পলি এটা এখানে পড়ে থাকলো। আর এখানে আমাদের এই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের উপর হোল স্কোয়ার, এই শেপটার কথা লিখছিলাম না? দেখো তো এই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের উপর হোল স্কোয়ার, সেই জিনিসটা পড়ে আছে। ওটাতে কীভাবে ইন্টিগ্রেট করতে হয় না হয় এখনও বলিনি, বলবো, সমস্যা নাই। তাহলে এখানে এইবার আগে আমরা এই সহজ জিনিসটা এটাকে নিয়ে ডিল করে ফেলি। এইখানে এটাকে কিভাবে ডিল করা যায়? এইটা হচ্ছে খুবই সিম্পলি একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, সেটা কি 1/x স্কোয়ার প্লাস a স্কোয়ার dx, তাই না? এখন এটার কেসে ফর্মুলা কি হয়? এটার কেসে ফর্মুলা হয় 1/a tan ইনভার্স x/a প্লাস c। আচ্ছা, যারা আসলে ইন্টিগ্রেশনের কেসে ফর্মুলা নিয়ে অনেক ঝামেলায় পড়ি, ফর্মুলাগুলো একদম টোটালি মেমোরাইজ করতে বা একদম ছাড়া মুখস্থ রাখতে, তাদের কেসে আমি সাজেস্ট করব একটু বুঝে বুঝে আগাতে, যায় ফর্মুলাগুলো আসলে ফর্মড হয়েছে কীভাবে। তাহলে আসলে কি হয়? তাহলে আমাদের লং টার্মে এটা সাস্টেইন করে, লংজিভিটি থাকে। অ্যান্ড আলটিমেটলি এটা ছাড়া মুখস্থ করছি, কিছুদিন পরেই ভুলে যাব, এই রকম ভয়টা থাকে না। আমরা যেহেতু একদম ভিতরে বেসিকটা বুঝে জিনিসটা আয়ত্ত করছি। যেমন আমরা যদি এইটার কেসেই বলি
এইটার কেসেই যদি বলি, ধরে নাও এই ফর্মুলাটার কেসে এটা আসলে কীভাবে আসছে একটু যদি মাথায় রাখা ট্রাই করি তাহলে আসলে খুবই সহজে বুঝবো। আমরা সবাই এই ফর্মুলাটা জানি কিনা বলো তো? আজকে তো এই ফর্মুলাটা দেখছি আমরা, 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই জিনিসটা জানি না? এটা কি হয়? এটা হয় tan ইনভার্স এক্স প্লাস সি হয়, তাই না? এখানেও আসলে এই একই কাজ করে আগানো যাবে। কিভাবে বুঝো? এখান থেকে তুমি এ স্কোয়ার কমন নাও, এ স্কোয়ার কমন নিলে 1/a স্কোয়ার এখানে পড়ে থাকলো, আর ভিতরে কি পড়ে থাকবে? x/a এর উপরে হোল স্কোয়ার, আর এই a স্কোয়ারের জায়গায় পড়ে থাকবে 1। তাহলে ঘুরে ফিরে কী হলো? ঘুরে ফিরে তো আমাদের একদম হুবহু এই শেপটাই আসলো। এই শেপটাই আসছে, জাস্ট কী হয়েছে? 1/a স্কোয়ার, এটা তো বাইরের জিনিস, 1/1 প্লাস এক্স স্কোয়ারই তো হয়েছে। এখন জাস্ট কী হয়েছে? এক্সের জায়গায় এক্সের একটা লিনিয়ার ফাংশন আসছে। লিনিয়ার ফাংশনের ডেফিনেশন বলছি না আগেই? লিনিয়ার ফাংশনের তো ডেফিনেশন একদম পার্ট 1-এই সুন্দর করে বলা হয়েছে। তাহলে আলটিমেটলি এখানে কী হয়েছে? 1/1 প্লাস এক্স স্কোয়ারই তো হয়েছে, তার মানে এইটাই তো হয়েছে। তাহলে এইটা ফর্মুলায় অ্যাপ্লাই করো। তোমাকে তো শিখাইছি আমি যে কোনো ফর্মুলায়, তোমার যে কোনো ফর্মুলায় এক্সের জায়গায় একটা এক্সের লিনিয়ার ফাংশন আসতে পারে। তা তুমি জাস্ট কী করবা? একদম টোটালি এক্সের মতোই ট্রিট করবা, জাস্ট লাস্টে একটা এক্সট্রা স্টেপ আসবে, সেটা কি? ওর যাকে তুমি এক্সের মতো ট্রিট করালা সেটার ডেরিভেটিভ দিয়ে ভাগ দিতে হবে। তো বুঝো এখানে কী হয়? তাহলে এখান থেকে আমরা যদি একটু দেখাই, তাহলে 1/a স্কোয়ার, এই জিনিসটা বাইরে থেকে গেল। এইটা যেহেতু এই যে tan ইনভার্স এক্সের মতোই হুবহু, তাহলে tan ইনভার্স এক্সের মতোই লিখবো আমরা, জাস্ট লিখবো ওইটাই tan ইনভার্স এক্স, এক্সের জায়গায় কী আছে? x/a প্লাস সি। জাস্ট এক্সট্রা একটা স্টেপ যুক্ত হবে, সেটা কি? যাকে এক্সের মতো ট্রিট করাইছি তার ডেরিভেটিভ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কাকে এক্সের মতো ট্রিট করাইছি? এই যে x/a, এটাকেই তো এক্সের মতো ট্রিট করাইছি, তাই না? কার সাথে তুলনা করছি? দেখো 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা এক্সের সাথে তুলনা করছি। তাহলে এর ডেরিভেটিভ কত? 1/a। 1/a দিয়ে কী করতে হবে? ডেরিভেটিভ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 1/a দিয়ে ভাগ দাও। 1/a দিয়ে ভাগ দেওয়া মানে a দিয়ে গুণ দেওয়া, সিম্পল। হাফ দিয়ে ভাগ করা মানে 2 দ্বারা গুণ করা না, ওই রকম। তাহলে এখানে সিম্পলি a দ্বারা গুণ হলো, তাহলে a ইন্টু 1/a স্কোয়ার, তার মানে কী হয়ে গেল? ওভারঅল থাকলো 1/a tan ইনভার্স x/a প্লাস সি। দেখো আজকের ভিডিও বলতে এই চ্যাপ্টারের ভিডিওতে আমি অনেক এক্সট্রা কথা বলবো, অ্যান্ড আমি সেটা আসলে মানে কি বলবো, এটা আমি ডিটারমাইন্ড হয়েই বলতেছি, এমন না যে কথায় কথায় আসতেছে বলতেছি, আমি ইচ্ছে করেই কিন্তু এই জিনিসগুলো বলতেছি। তুমি খেয়াল করো, অন্যান্য ভিডিওতে তুমি দেখবা যে একটা পার্টে কতগুলো প্রবলেম সলভ করানো হয়, কিন্তু ইন্টিগ্রেশনের পার্ট 1-এ অনেকক্ষণ টাইমেও আমরা খুবই অল্প প্রবলেম কিন্তু দেখতে পারছি। কারণ আমার টার্গেট হচ্ছে এইটার মাধ্যমে আসলে কি করা, একদম যতগুলো জিনিস আলোচনা করতেছি, যত বেশি ভ্যালু প্রোভাইড করা যায়, যতভাবে তোমাদের কাজটা সহজ করে দেওয়া যায়। যেমন এইগুলোর কেসে, এই ফর্মুলাগুলো মনে রাখার কেসে অনেকে স্ট্রাগল করো, তো সেটাকে আসলে কিভাবে সহজ করা যায় কাজটাকে, প্রথমবারে শেখার সময়ই আসলে আমরা কিভাবে শিখলে জিনিসটা লনজিভিটি পাবে, সেই জিনিসটা আমি এখান থেকে বোঝানোর ট্রাই করলাম। তো এইভাবে একইভাবে তোমরা অন্যান্য ফর্মুলাগুলোর কেসেও ট্রাই করবা। যখনই প্রথমবার শিখতেছো তখনই আসলে ওই যে একদম কোর বেসিক আইডিয়াটা আসলে এটা কীভাবে আসলো, কীভাবে গ্রো করলো জিনিসটা, সেই জিনিসটা বোঝার। ফাইন, আচ্ছা এইবার দেখো, যেখানে ছিলাম সেখান থেকে এবার ব্যাক করি। তার মানে আমাদের এই যে এটার ফর্মুলা হচ্ছে এটা, কীভাবে আসে না আসে সেই জিনিসটা পুরোটা বলে দিছি, এবং এইখান থেকে এইভাবে করে যদি তুমি ফর্মুলাগুলো আগাও তাহলে আসলে তোমার লনজিভিটি পাবে তোমার শেখাটা। আচ্ছা 1/a tan ইনভার্স x/a, তো এই জিনিসটা এখানে বসাই দিছি। বসাই দেওয়ার পরে তারপরে কী হলো? তারপরে আমরা এই যে এই জিনিসটা নিয়ে ডিল করছি। এখন এই জিনিসটা নিয়ে ডিল করতে হয় কীভাবে, সেটা কিন্তু জানাটা ইম্পর্ট্যান্ট। সেটা এখনও বলিনি, এখন আমরা সেই জিনিসটা বলবো। খেয়াল করো, এখানকার কেসে ব্যাপারটা হচ্ছে যখনই তুমি এই শেপটা এনকাউন্টার করবা, সবসময় চেষ্টা করবা লব থেকেও এক্স স্কোয়ার কমন রাখতে, হর থেকেও এক্স স্কোয়ার কমন রাখতে। কীভাবে দেখো, এইখানে আমরা কোন শেপটা দিয়ে এক্সাম্পলটা দিই, এখানে কোনটা আছে? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার উপরে আছে, তাই তো? তার মানে এটা দিয়ে এক্সাম্পলটা দিই। খেয়াল করো, এখানকার কেসে উপরে আমি কি বলছি, উপর থেকেও এক্স স্কোয়ার কমন নিয়ে রাখবা, নিচ থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে আলাদা করে রাখবা। তো উপর থেকে এক্স স্কোয়ার কমন নাও তো কী হয় দেখো, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে খুবই সিম্পলি এক্স স্কোয়ার থাকে, এখানে থাকে 1 মাইনাস এ স্কোয়ার ওভার এক্স স্কোয়ার, তাই না? এই জিনিসটা থাকে, এই যে এক্স স্কোয়ার কমন নিলে 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলো, 1 মাইনাস এ স্কোয়ার ওভার এক্স স্কোয়ার। এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নিতে চাও তার মানে কী হবে দেখো, এখানে যেহেতু দুইটা জিনিস গুণ অবস্থায় আছে, তাহলে এইখানে এই ব্যাপারটাকে এভাবে চিন্তা করতে পারো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার একটা, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আরেকটা, খুবই সিম্পল। তাহলে যেহেতু দুইটা জিনিস গুণ অবস্থায় আছে, এখান থেকে একটা এক্স কমন নিবে, এখান থেকে একটা এক্স কমন নিবা, ব্যাপারটা এরকম বুঝছি। এখান থেকে একটা এক্স কমন নিলে কী হয় বলো, এখান থেকে একটা এক্স কমন নিলে এক্স স্কোয়ার থাকলো, আর এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় এক্স প্লাস এ স্কোয়ার ওভার এক্স, এইটাও সেম এটাই হয়ে যায়। তার মানে দুইটা জিনিস হচ্ছে কি, এক্স প্লাস এ স্কোয়ার ওভার এক্স, এক্স প্লাস এ স্কোয়ার ওভার এক্স, তারপরে হোল স্কোয়ার, বুঝছি। আচ্ছা থাকলো। এখন আমরা কি করছি, এক্স স্কোয়ার ক্যান্সেল আউট করে দেবো।
ক্যান্সেল আউট করে দেওয়ার পরে খুবই চমৎকার একটা ব্যাপার আমরা খেয়াল করতে পারবো, সেটা কি? সেটা হচ্ছে এইটার ডেরিভেটিভ ঠিক উপরে আছে। দেখো এক্স প্লাস এ স্কোয়ার ওভার এক্স, এই জিনিসটার ডেরিভেটিভ কিন্তু এটা, এই জিনিসটার ডেরিভেটিভ 1 মাইনাস এ স্কোয়ার ওভার এক্স স্কোয়ার, বুঝছি? সো আলটিমেটলি তারপর এখন কি করব, যার ডেরিভেটিভের যোগান আছে, আমি কি বলছি মেইন ফাংশনকে জেড ধরতে হয়, ডেরিভেটিভের যোগান ফ্রি থাকতে হয়, ফ্রি থেকে ওটা ডিএক্সের সাথে মিলে ডিজেড ফর্ম করে, তাই হবে। বাকিটা তো খুব সিম্পল, বোঝা গেছে? এই যে এই শেপের কাজকর্ম বা এই রিলেটেড কাছাকাছি শেপের কাজকর্ম কিন্তু সামনেও আসবে। অ্যান্ড তোমাকে এখানে ভাইটাল ব্যাপারটা হচ্ছে কি বুঝো, এইখানে উপরে মাইনাস থাকলে নিচে প্লাস থাকতেছে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস থাকতেছে এই শেপগুলোতে, কেন বলো তো? যাতে করে ডেরিভেটিভটা মিলে, বুঝছো? এখানে তুমি খেয়াল করো এক্স প্লাস এ স্কোয়ার ওভার এক্স, এইটার ডেরিভেটিভ, এই যে 1 ওভার এক্সকে যখন এর ডেরিভেটিভ নিবা মাইনাস চলে আসবে, দ্যাটস ওয়াই কি আছে এখানে মাঝখানে প্লাস থাকলে উপরে মাইনাস হবে। আর যদি এখানে মাইনাস থাকতো এক্স মাইনাস এ স্কোয়ার ওভার এক্স, তাহলে এই যে 1 ওভার এক্সের জন্য আরেকটা মাইনাস আসতো, উপরে প্লাস হয়ে যেত, দ্যাটস ওয়াই কি হয়, প্লাস থাকলে নিচে মাইনাস, এখানে মাইনাস থাকলে নিচে প্লাস, বুঝছি? ভেতরের কারণগুলো একটু বুঝলে ম্যাথগুলো আসলে সব ওই অ্যাপ্রোচ মুখস্থ করতে হচ্ছে ব্যাপারটা এমন লাগবে না, তখন তুমি ইনটুইটিভলি নিজেই বুঝতে পারবা যে আচ্ছা এইটাকে এই কারণে এটা করছি, এন্ড এটা বোঝাটা খুব জরুরি, লং টার্মে খুব জরুরি। এখন না হয় তুমি এক টিচার একভাবে করাই দিছে বা সলিউশন এইভাবে করে দেওয়া আছে, ওটা দেখে ওভাবে করে নিলা, কিন্তু একটা সময় পরে গিয়ে ওগুলোর যখন অ্যাপ্লিকেশন আসবে বা অনেক দিন পরে গিয়ে ওই জিনিসটা মুখস্থের মতো করে কি মাথায় রাখা যাবে? তোমাকে তো ইনটিউটিভ থটটা মাথায় নিতে হবে, তাই না? তো এই কারণে সবসময় এই জিনিসগুলো একটু বুঝে যত বেশি পারা যায়, কেন হইলো, এটা কি করে হলো, সেই জিনিসটা বুঝে আঁকানো ভালো। আচ্ছা যাই হোক, এখানে আসি আমরা। তাহলে আমরা কি করছি, এই পার্টটুকু এক্সপ্লেনেশন শেষ, এই পার্টটুকু ডান। এখন তারপরে এইখানে আমরা কি করছি বলেই দিছি, এক্স স্কোয়ার কমন নিতে হবে এখান থেকেও এখান থেকে কমন নেওয়া মানে ভিতর থেকে এক্স কমন নেওয়া, কারণ স্কোয়ার আছে দুইটা মিলে এক্স স্কোয়ার হয়ে যাবে। তারপরে এখান থেকে ক্যান্সেল আউট করে দিছি, তারপরে খেয়াল করো এইটার ডেরিভেটিভ এটা, তার মানে এটাকে জেড ধরবো, তাই করছি, এটাকে জেড ধরছি, এটা ডিজেড ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়েছে, এই যে যেটা বলছিলাম ডেরিভেটিভ ফ্রি থাকবে, ডিএক্সের সাথে মিলে ডিজেড ফর্ম করবে, ডিজেড ফর্ম করছে, নিচে জেড স্কোয়ার। এটার ইন্টিগ্রেশন কী হবে বলো? এটার ইন্টিগ্রেশন হচ্ছে -1/z, তাই না? তাহলে এখন -1/z, এইখানে অলরেডি একটা মাইনাস আছে, ভেতর থেকে যখন মাইনাস আসবে তাহলে -1/z, আর বাইরে একটা মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস দিয়ে দিছি 1/z, জেডকে লিখে তারপরে আবার জেড এর মান বসানো, এক্সট্রা লাইন আমি বাড়াইনি, ডিরেক্ট জেড এর মান বসাই দিছি, জেড এর মান x প্লাস 9/x। বোঝা গেছে? আই হোপ সবগুলো জিনিস ক্লিয়ার হয়েছে। দেখো আমি ইচ্ছা করেই কিন্তু যত বেশি পারা যায় একদম ক্ল্যারিটি বিল্ড করার ট্রাই করতেছি, কারণ ইন্টিগ্রেশন নিয়ে প্রচুর মেসেজ আমি পাইছি যে ইন্টিগ্রেশনের ভিডিওটাতে একটু বিস্তারিত বললেন। সো আলটিমেটলি তোমাদের জন্যই করা এই কাজটা, একটু এই জিনিসগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে ধৈর্য ধরে। আচ্ছা তাহলে আই হোপ এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এখানে আমরা এই পার্টে প্রথমেই অ্যালজেব্রাইক ম্যানিপুলেশনটা বুঝছি, কীভাবে করছি, কেন করছি, কোন উদ্দেশ্যে, সব কিছু। তারপরে সেইখান থেকে ভেঙে দুই টুকরো করে এই পার্টটুকু একটা ডিরেক্ট ফর্মুলায় চলে আসছে, কাজ করে ফেলছি। এই পার্টটুকুর কাজটা আমরা কিভাবে করতে হয় সেটা এখানে শিখছি, এবং সেখানকার টেকনিক্যাল টার্মগুলোও কিন্তু সব এক্সপ্লেন করার আমি ট্রাই করছি। সো আই হোপ এখানে পুরোপুরি জিনিসটা বোঝা হয়ে গেছে। সামনে আগাই। এরপরে দেখো সামনের প্রবলেমেও কী হয়েছে, কাছাকাছি জিনিসপত্র। আগাই। সামনের প্রবলেমে কি বলছে, এখানে বলছে ডেফিনেট ইন্টিগ্রাল অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার ফ্রম 0 to a। এই জিনিসটা মাত্র কথাবার্তা বললাম না, এটার কথাবার্তা মাত্রই কিন্তু হলো, একদম মাত্র এই জিনিসটা একদম পুরোটা বলে দিছি। সো যাই হোক সমস্যা নেই, আমরা যতই বলে দিই তবে এটা আমরা সলভ করে ফেলি। তোমাদের উচিত হবে এই জিনিসটা নিজেই সলভ করার, এখনই ভিডিওটা পজ করে ট্রাই করা। আচ্ছা তাহলে আমরা এটা যদি সলভ করতে যাই তাহলে কি দেখবো, তো এটার কেসে আমরা তাহলে প্রথমেই মাইনাস কমন নিয়ে ফেলবো। মাইনাস কমন নিয়ে ফেললে এখানে দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার ডিএক্স। আর এইখান থেকে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার কমন নিতে পারি, যা বলছি একটু আগে, 1 মাইনাস এ স্কোয়ার ওভার এক্স স্কোয়ার। আর এখান থেকে থাকবে এক্স স্কোয়ার কমন নিলে ভেতর থেকে এক্স কমন যাবে, দুইটা এক্সের জন্য স্কোয়ারের জন্য এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে থাকবে এক্স প্লাস এ স্কোয়ার ওভার এক্স। এই তো এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, এইটা ডেরিভেটিভ ওটা, তার মানে এখানে আমরা এটাকে জেড ধরে নিব, অর্থাৎ এক্স প্লাস এ স্কোয়ার ওভার এক্স ইজ ইকুয়াল টু জেড। তাহলে এখান থেকে এটার ডেরিভেটিভ 1 মাইনাস এ স্কোয়ার ওভার এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। আচ্ছা তাহলে এখন এইখানে আমরা কি করতে পারবো, এইখানে মাইনাস ইন্টিগ্রেশন এই জিনিসটা হয়ে যাবে ডিজেড, এইটা হয়ে যাবে জেডের উপর স্কোয়ার। তাহলে ঘুরে ফিরে কত আসতেছে, মাইনাসে মাইনাসে প্লাস 1 ওভার জেড,
1/z² ইন্টিগ্রেট করলে -1/z আসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস সি। এখানে আমরা জেডের মানটা বসায় দিতে পারি। জেডের মানটা যদি বসায় দিই তাহলে কত আসে? জেডের মানটা বসায় দিলে আসতেছে 1/z। তো 1/z মানে হচ্ছে 1/x প্লাস a²/x প্লাস সি। এখানে এটাকে যদি আমরা একটু গুছায় লিখি তাহলে কত আসবে? x/x² প্লাস a² প্লাস সি। এখন এই জিনিসটা আমরা উইদাউট লিমিট করছি, এবার লিমিট যদি বসাই নেই তাহলে কি করব? জাস্ট এই প্লাস সিটা লিখবো না, এইটার জন্য আপার লিমিট আর লোয়ার লিমিটের মানটা বসাই দেবো। তাহলে এখানে কত আসবে? ইন্টিগ্রেশন 0 থেকে a² মাইনাস x² a² প্লাস x² এর উপরে হোল স্কোয়ার dx ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে x/x² প্লাস a², 0 থেকে a। যদি a বসাই তাহলে আসে a/a² প্লাস a² 2a², তার মানে 1/2a। আর যদি 0 বসাই তাহলে 0/সামথিং, তার মানে তো 0/0 প্লাস a², তার মানে তো বোঝাই যাচ্ছে এখানে 0 থাকতেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রথমে আমরা একটু আনসারটা মিলাই ফেলি। এইখানে আনসার কত? 1/2a। এই তো সব ঠিকঠাক আছে। এবার আমরা এটার এক্সপ্লেনেশনে যাব। খেয়াল করো, আমি মাত্রই জাস্ট এখানে এই জিনিসটার এই শেপগুলো থাকলে কিভাবে কাজ করা যায় না যায় সেই জিনিসটা দেখাইছি, এবং এক্স্যাক্টলি এই শেপটা নিয়ে আমরা কাজ করছি কিন্তু অলরেডি। এই যে এখানে x² - 9/x² প্লাস 9 তারপরে হোল স্কোয়ার। এখন এইখানে জাস্ট কী করা হয়েছে? এইখানে ওই সেম জিনিসটাই দেওয়া হয়েছে, জাস্ট থিওরিটিক্যালি দেওয়া হয়েছে। গতবার a এর মানটা কী ছিল? a এর মানটা 3 ছিল, যার কারণে a² এর মানটা 9 ছিল। এই ধরনের ঘটনা গতবার দেখে আসছি। তো এইখানে আসলে আমাদের অ্যাপ্রোচের কেসে নতুন করে বলার কিছু নেই। x² কমন নিছি, কেটে গেছে, তারপরে এইটার ডেরিভেটিভ উপরে আছে, তাহলে আলটিমেটলি এটাকে z ধরে নিছি। তারপর বাকি সব কিছু কাজ এখানে বসাই দিছি। বসাই দেওয়ার পরে আলটিমেটলি এই ফাংশনটা চলে আসছে। তারপর লিমিট যখন নিছি তখন প্লাস সি না লিখে জাস্ট এই ফাংশনের মধ্যে আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা মানটা মাইনাস করে দিছি। এখন এইটার কেসে আসলে এই যে আমাদের ওভারঅল অ্যাপ্রোচ এবং টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো সব আমরা নিজেরা অলরেডি বুঝছি, এরপরেও ছোট্ট আরেকটা পয়েন্টে একটা সূক্ষ্ম কথাবার্তা আছে, সেই জিনিসটা একটু খেয়াল করি। সেই ব্যাপারটাই আমি পরের পেজে দেখাচ্ছি। দেখো এইখানে এই যে আমি ম্যাথটা করার সময় এখানে খেয়াল করো, এখানে আমি ম্যাথটা প্রথমে উইদাউট লিমিট করছি, তারপরে কিন্তু লিমিটটার ভ্যালু বসাই দিছি একদম ফাইনাল ফাংশনে। এখন ধরে নাও এই কাজটাই কেউ লিমিট সহই করতেছে, অ্যান্ড আমরা তো আলটিমেটলি ডেফিনেট ইন্টিগ্রালের কেসে আগে যে ম্যাথগুলো করছি লিমিট সহই তো করছি, তাই না? এখন লিমিট ছাড়াও ওগুলো করতে পারতাম। প্রথমে লিমিট ছাড়া একদম টোটাল আনসারটা বের করতাম প্লাস সি সহ, তারপরে লিমিট যখন বসাতে যাবো তখন প্লাস সিটা না লিখে আপার লিমিটের মানটা দিয়ে বসায়, তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিটের মানটা দিয়ে বসায়, এভাবে কাজ করতে পারতাম। এখন এইটার কেসেও মনে করো আমরা লিমিট সহই কাজ করতে যাচ্ছি, তাহলে কি হয় একটু দেখো তো। 0 থেকে a, তারপরে এখানে মাইনাস কমন নিয়ে ফেলছি, তাহলে x² - a²/x² প্লাস a², তার উপরে স্কোয়ার dx। আর এখান থেকে আমরা 0 থেকে a x² কমন নিলাম, তাহলে থাকে 1 - a²/x²। আর এখান থেকে x² কমন নিলে থাকে x প্লাস a²/x। এই জিনিসটা থাকতেছে। তারপরে আলটিমেটলি x² কেটে যাচ্ছে, এটা ডেরিভেটিভ উপরে আছে, তাহলে এটাকে z ধরবো। এখন এটাকে z ধরি, তাহলে x প্লাস a²/x ইজ ইকুয়াল টু z। তার মানে আমাদের দাঁড়াচ্ছে 1 - a²/x² dx ইজ ইকুয়াল টু dz। আর এখন কথা হলো এই জিনিসটা তো আসলে এখানে তো আমাদের লিমিটের ভ্যালুগুলো এক্সাক্ট ভ্যালুগুলো আছে, এটা তো ডেফিনেট ইন্টিগ্রালের প্রবলেম। তাহলে আলটিমেটলি আমরা লিমিটটা কী করে নেব? লিমিটটা শিফট করে নিব নতুন ভ্যারিয়েবলের জন্য। তাহলে নতুন ভ্যারিয়েবলের জন্য তাহলে এখানে আগে ভ্যারিয়েবল ছিল x, নতুন ভ্যারিয়েবল z। আগে এক্স ভ্যারিয়েবলের জন্য লিমিটগুলো ছিল 0 থেকে a, 0 থেকে a। এইবার তাহলে z এর জন্য আসলে জিনিসগুলো কোথায় যাবে একটু দেখি, বের করি। তাহলে z এর জন্য আমরা যদি a বসাই তাহলে কি পাচ্ছি? a প্লাস a²/a, তার মানে a প্লাস a, তার মানে 2a। z এর জন্য এটার জন্য 2a। কিন্তু x = 0 জন্য z এর মান কত? এইবার দেখো তো ঝামেলা হচ্ছে না? x = 0 জন্য তুমি খেয়াল করো, এই যে এই জায়গাটাতে x0 বসাও তো। x = 0 যদি বসাতে যাও তাহলে কি হচ্ছে? এটুকু 0 বুঝলাম, a²/x, তাহলে a²/0 হয়ে যাচ্ছে না? তার মানে এখানে তো আসলে আমাদের কি হয়ে যাচ্ছে? আমরা ইনভ্যালিড জিনিসপত্র পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে এই ধরনের কেসকে কীভাবে হ্যান্ডেল করা যায়? উত্তরটা হচ্ছে এই যে এখানে এই সাবস্টিটিউশনটা কিন্তু ইনভ্যালিড না। এই সাবস্টিটিউশনটা বা এই প্রতিস্থাপনটা এটা ভ্যালিড, কিন্তু এই প্রতিস্থাপনের মাধ্যমে আসলে যে জিনিসটা হচ্ছে এই প্রপার ইন্টিগ্রালটা একটা ইমপ্রপার ইন্টিগ্রালে শিফট হচ্ছে। এখন ইমপ্রপার ইন্টিগ্রাল সম্পর্কে আমাদের পাঠ্য বইয়ে কথাবার্তা নাই,
এটা আমরা পরবর্তীতে জানতে পারবো আর কি, যদি ইমপ্রপার ইন্টিগ্রাল আমাদের অন্যান্য কোর্সে, ভার্সিটির কোর্সে থাকে। এখন ইমপ্রপার ইন্টিগ্রালের কেসে এই জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, এই জিনিসটাকে লিমিটিং ভ্যালু দিয়ে হ্যান্ডেল করতে হয়। এখন যেহেতু ওই জিনিসগুলো নাই, আমার সাজেশন থাকবে ওই ব্যাপারগুলোতে না যাওয়ার। যখনই তুমি এই ধরনের কেস ফেস করবা, তখন তুমি কি করবা? তখন যে জিনিসটা করবা সেটা হচ্ছে যে উইদাউট লিমিটের ভ্যালুগুলো না বসায়, ডেফিনেট ইন্টিগ্রালের এটা প্রবলেম, তো এটাকে ইনডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেমের মতো পুরোটা আগে ট্রিট করবা। ট্রিট করার পরে একদম ফাইনাল যখন ফাংশনটা পাইছো, ফাংশনটা পাওয়ার পরে তারপরে এই জায়গাটায় তখন তুমি ভ্যালুগুলো বসানোর ট্রাই করবা। বুঝছো? এইখানে তার মানে এইটা হচ্ছে আমার সাজেশন। আর এইখানে ব্যাপারটা হলো যে এই ধরনের কেসে এইটাকে, এই যেহেতু ইমপ্রপার ইন্টিগ্রালে এটা চলে গেছে, তখন লিমিট সেট করে ওই অনুযায়ী ভ্যালুটা দিয়ে কাজ করা যায়, কিন্তু সেইটা আমার দরকার নেই, কারণ আলটিমেটলি ওই জিনিসগুলো আমাদের টেক্সট বুকে সিলেবাসের ভেতরে নেই। বুঝছি? আরেকটা পয়েন্ট বুঝি, আরেকটা জিনিস কি সেটা হচ্ছে, তুমি খেয়াল করো তো এই জায়গায়, এই যে আমাদের ইন্টিগ্রেশন শেষে আমরা এই জিনিসটা উত্তরটা পাইছি, তাই না? এই জিনিসটা উত্তর পাইছি, এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল আকারে চিন্তা করে আমরা এই ফাংশনটা পাইছি। তো এই ফাংশনটা একটু আমরা লিখি। হ্যাঁ, ফাংশনটা কী ছিল? ফাংশনটা হচ্ছে 1/x প্লাস a স্কোয়ার ওভার এক্স, তাই না? এটাই না? এই যে x প্লাস a স্কোয়ার ওভার এক্স, হ্যাঁ এটাই তো থাকার কথা। 1/x প্লাস a স্কোয়ার ওভার এক্স, 1/x প্লাস a স্কোয়ার ওভার এক্স, হ্যাঁ ঠিক আছে, প্লাস c ছিল। এখন এইটার কেসে আমি কি করে নিছি একটু দেখো তো। আমি এখানে এই জিনিসটাকে খুবই সিম্পলি এখানে লসাগু করে এক্সটাকে উপরে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে গুছায় এটা লিখছি। আচ্ছা, গুছায় যদি এটা না লিখতাম, দুটো তো একই জিনিস, দুইটার মাঝে তো কোনো ডিফারেন্স নেই। গুছায় যদি না লিখি, গুছায় না লিখে একটু লিমিট বসানো ট্রাই করি তো, একটু দেখি তো কী হয়। এইখানে যখন এই জিনিসটাকে আমি গুছায় লিখতেছি না, এইভাবে রাখতেছি, এভাবে রাখলাম, এটাই তো ফাংশনটা, এটাই হচ্ছে আমার ফাংশনটা। এখন এই যে এটা ইন্টিগ্রেট করে আমি এই ফাংশনটা পাইছি, এই ফাংশনটাতে এবার আমি লিমিটিং ভ্যালু বসাতে চাচ্ছি। তো লিমিটিং ভ্যালু যদি বসাতে চাই তাহলে কি হবে? এইখানে এক্স 1/x প্লাস a স্কোয়ার ওভার এক্স, এখানে যখন আমরা 0 থেকে a এই জিনিসটা যখন বসাতে যাব, তখন কি হবে দেখো, এইখানে তুমি এ বসাতে পারতেছো, কোনো সমস্যা নেই। এ বসালে কি হচ্ছে, a স্কোয়ার ওভার এ, তার মানে এটা a আর এখানে a, তাহলে a প্লাস a 2a 1/2a থাকলো। এর জন্য 1/2a আসলো। কিন্তু জিরোর জন্য কি হচ্ছে দেখো তো, জিরো এখানে বসাতে পারতেছো? জিরো এখানে কিন্তু বসাতে পারতেছে না। এখানে জিরো বসালা, ঠিক থাকলো। a স্কোয়ার ওভার এক্স হয়ে গেছে। a স্কোয়ার ওভার এক্স মানে কি? আবার ওই যে ইনভ্যালিড জিনিসপত্র চলে আসতেছে না? তো তার মানে আলটিমেটলি আমরা এখানে আসলে কি ফাইনাইট জিনিসপত্র এখান থেকে পাচ্ছি না। এখন এইটাকে কিভাবে ডিল করা যায়? এইটাকে ডিলিংয়ের উপায় আছে, সেইটাও কি দিয়ে? লিমিট দিয়ে। কিন্তু দরকার নাই, তুমি কি করবা, এইখানে যখনই তুমি এই ধরনের শেপ ফেস করতেছো, এটা তুমি ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশনেও খেয়াল করতে পারো। যখন তুমি ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশন করতেছো, যে এক্সের জায়গায় এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরে নিছো, এক্স ইকুয়াল টু সেক থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, এগুলো ধরে নিছো, তখন কিন্তু এই ধরনের কেস ফেস করতে পারো। যেমন একটা সিম্পল কেস বলি, তুমি এইখানে তোমার যে ইন্টিগ্রেট করে অবশেষে যেটা জিনিস আসছে ফাংশনটা, এই ফাংশনটাতে মনে করো আছে tan x। এখন উপরে tan x আছে, এখন tan x আছে, তোমার লিমিটগুলোর ভ্যালু আবার কী থেকে কী দেওয়া আছে, π/3 থেকে মনে করো π/2। এখন tan π/2 যখন তুমি বসাতে যাবা, π/2টা আপার লিমিটের ভ্যালুটা তো ওখানে বসাতে হবে। tan π/2 এটার ভ্যালু তো তোমার ফাইনাইট কোনো ভ্যালু না, তখন তুমি কী করবা? আলটিমেটলি এই যে যখনই তুমি এই ফাইনাইট ভ্যালু পাচ্ছ না, আলটিমেটলি এই ধরনের কেসগুলো পাচ্ছ, তখন ডিলিংয়ের উপায় আছে, অবশ্যই আছে, এগুলোকে লিমিট সেট করে কাজটা করা যায়। কিন্তু ওই কাজটা তো আমাদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত না। তো আমার সাজেশন থাকবে এই জিনিসগুলো তখন এইভাবে লিমিট সেট করে ওই জিনিসগুলো শিখতে যাওয়ার দরকারও নাই। তুমি জাস্ট কী করবা, এইখানে ওটাকে এমন শেপে চেঞ্জ করে নেওয়া ট্রাই করবা যেখানে এই যে এই ভ্যালুগুলো বসালে যেন আমাদের কি না দেয়, হচ্ছে ইনফাইনাইট বা ওই ধরনের জিনিসপত্র না দেয়, সিম্পলি আমাদের ফাইনাইট ভ্যালু দেয়, এরকম জিনিসে চেঞ্জ করে নিবা। যেমন এখানে দেখো, এখানে কি চেঞ্জ করে নেওয়া হয়েছে, আলটিমেটলি এই যে এখানে যদি আমরা লসাগু এক্স নেই, এক্সটাকে পরে উপরে পার করে দিই, তখন কিন্তু আর কি হয় না, তখন কিন্তু আমার এই সেম জিনিসটাই এই প্রবলেমটা আর কজ করে না। যার কারণে আমরা কি করে নিছি, এটাকে দেখো, এটাকে কিন্তু এই যে গুছায় এভাবে লিখছি। এভাবে লেখার কারণে এখন আর ওই সেম প্রবলেমটা কজ করতেছে না। কিন্তু এই দুটো তো সেমই জিনিস, এটা যা এটাও তো তাই, একই তো জিনিস, জাস্ট চেঞ্জ করে লিখছি, যার কারণে আলটিমেটলি এখন আর আমাদের এই ঝামেলাটা হচ্ছে না, এখন ঠিকঠাকই আছে। এই জিনিসটা কিন্তু সামনেও আসবে, তাহলে বুঝো, ব্যাপারটা বুঝো। তাহলে এখান থেকে আমাদের পিকিং পয়েন্ট কি অ্যাজ আ স্টুডেন্ট আমি এই যে এখানকার এই ধরনের জিনিস কীভাবে ডিল করতে হয় না হয়, এটা তো অলরেডি একবার থিওরিটিক্যালি বলছি, এটা একটা অ্যাপ্লিকেশন দেখছি। সো এই জিনিসগুলো নিয়ে কোনো ইস্যু আমার মনে হয় না কারো আছে। এইটার টেকনিক্যাল অ্যাপ্রোচ অ্যান্ড সব কিছু
অ্যাসপেক্টগুলো ওই সবগুলো আমরা বুঝছি, জানি। কিন্তু এখান থেকে অন্য একটা ব্যাপার আমরা খেয়াল করলাম যে কিছু কেসে আমরা কি দেখতে পারবো, কিছু কেসে আমরা দেখব যে এই যে ফাইনাইট ইন্টিগ্রালের কেসে যখন আমরা লিমিট নিয়ে কাজগুলো করতেছি তখন কিন্তু কোনো একটা লিমিটিং ভ্যালুর জন্য আমাদের এমন হতে পারে যে কোনো ফাইনাইট ভ্যালু আমি পাচ্ছি না, ইনফাইনাইট রিলেট করতেছে, 1/0 সামথিং ওভার জিরো, এই জিনিসগুলো রিলেট করতেছে, এগুলো আসতেছে, ইনফাইনাইট বাই ইনফাইনাইট আসতে পারে, 0/0 আসতে পারে, এই ধরনের অনেক কিছু আসতে পারে। তো তখন আসলে ডিলিংয়ের উপায় হচ্ছে লিমিট সেট করে কাজটা করা। জেনারেলি এইখানে এই স্পেসিফিক কেসে যেটা হয়েছে যে প্রপার ইন্টিগ্রালটা সাবস্টিটিউশনের কারণে ইমপ্রপার হয়ে গেছে। তো এখন এই ধরনের বিভিন্ন কেসে তোমার আসলে কি করা উচিত হবে, এই লিমিট সেট করে কিভাবে করতে হয় না হয় এটা এসব শেখার প্রয়োজন নেই, তুমি জাস্ট কী করা ট্রাই করবা। এই কেসে প্রথম কথা হলো যখন লিমিটিং ভ্যালু বসাতে গিয়ে এই জিনিস দেখতেছো, তুমি এটাকে একটা ইনডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম হিসেবে ট্রিট করবা যে আচ্ছা ঠিক আছে এখানে ধরেই নিচ্ছি আমার এই আটা নাই, লিমিটগুলো নাই। তাহলে ইনডেফিনিট ইন্টিগ্রালের কেসে কী হয়, লিমিট শিফটিংয়ের প্রয়োজন নেই, যেহেতু লিমিটই নেই। তাহলে আলটিমেটলি আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালের মতো পুরোটা ট্রিট করে একদম ফাইনাল ফাংশন পর্যন্ত লিড করব। ফাইনাল ফাংশন পর্যন্ত লিড করে তারপরে কি করব, তারপরে সেখান থেকে ওইখানে একদম ফাইনালি লিমিটিং ভ্যালুগুলো বসানোর ট্রাই করব। গেল, এইটা একটা পয়েন্ট যে তার মানে এই কেসটা হতে পারে, কিভাবে ডিল করব, কী ঝামেলা হতে পারে, কিভাবে ডিল করতে হবে এটা শিখলাম। আরেকটা সিনারিও হতে পারে, সেটা কি, সেটা হচ্ছে যে তোমার যখন এই যে ফাইনাল জিনিসটা পেয়ে গেলা, এইটার মধ্যে এখন এই যে ভ্যালুগুলো বসাতে হবে, আপার লিমিটের লোয়ার লিমিটের ভ্যালুগুলো, এখন এইগুলো বসাতে গিয়েও তুমি এই যে এমন সব জিনিসপত্র, এমন সব শেপ ফেস করতে পারো যেখানে ইন্টারমিডিয়েট ফর্ম আসতেছে, 1/0 আসতেছে, সামথিং ওভার জিরো আসতেছে, এই ধরনের অনেক কিছু আসতে পারে। তো তখন তোমাকে কী করতে হবে, চেষ্টা করতে হবে এই যে এই ফাংশনটাকে এমনভাবে চেঞ্জ করে লেখার যাতে করে কি হয়, যাতে করে সেখানে এই জিনিসগুলো বসালে আর এইখানে আমাদের ইনফাইনাইট, 1/ইনফাইনাইট, ইন্টারমিডিয়েট ফর্ম এসব না আসে, ফাইনাইট জিনিসপত্র আসে। বুঝছি, যেমন এই যে tan x এর এক্সাম্পল দিলাম, ধরা যাক ওখানে তোমার হচ্ছে লবের মধ্যে tan x আছে, তো তখন তুমি π/2 এখানে বসায় ফাইনাইট জিনিসপত্র পাচ্ছ না। তো তখন তোমার কি ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে ওই যে tan x-টাকে ভেঙে যাতে করে কি হয় sin x বাই cos x এ লিখতে পারি আমরা। তারপরে দেখা যাবে যদি cos x ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে হয়তো বা সিঙ্গুলারিটির কেসগুলো চলে যাবে, যার কারণে তখন আমরা কি পাবো, তখন আমরা ঘুরে ফিরে ফাইনাইট জিনিস পেতে পারি। তো আমাদের এই চেষ্টাটা রাখতে হবে। বুঝছি, এই দুইটা কেস একটু ভালোভাবে মাথায় রেখো। একটা হচ্ছে লিমিটে বসানোর কেসে এই ঝামেলা হতে পারে, তখন ইনডেফিনিটের মতো ট্রিট করবা। আর যখন ফাইনাল ফাংশন পেয়ে গেছো, স্টিল ফাইনাল ফাংশন পেয়েও এখানে তুমি এই যে আপার লিমিট আর লোয়ার লিমিট এগুলো ভ্যালু বসাতে গিয়েও এই ধরনের সিনারিও ফেস করতে পারো। তখন কী করতে হবে, এই ফাংশনটাকে মডিফাই করে, চেঞ্জ করে, সিম্পলিফাই করে এমনভাবে লেখা ট্রাই করতে হবে যাতে করে এগুলো না আসে। বুঝছি, ওকে ফাইন, সামনে আগে। এরপরে এখন তারপরের প্রবলেমটা কি, এখানে বলে দেওয়া হয়েছে ডেফিনিট ইন্টিগ্রাল অফ 1/x-1 √x² - 2x আর ফ্রম হচ্ছে কত, 2 থেকে 3। তাহলে এটা আগে আমরা সলভ করে ফেলি, তারপর এটার এক্সপ্লেনেশনে যাব। তাহলে এখন এইটার কেসে 2 থেকে 3 এখানে আমাদের x-1 বলছে আর √x² - 2x, তাহলে x² - 2x-কে আমরা লিখতে পারি x² - 2x + 1 - 1, আর এখানে আমাদের dx থেকে গেল। তাহলে আলটিমেটলি 2 থেকে 3 আমরা লিখতে পারবো এটা হচ্ছে x-1 √x-1 এর উপরে হোল স্কোয়ার -1 dx। তাহলে এখানে এটাকে ডিরেক্টলি কি লেখা যাবে, এটা হচ্ছে তাহলে আমাদের sec ইনভার্স x-1, এটা কত, 2 থেকে 3। তাহলে আমরা যদি লিমিটিং ভ্যালুগুলো বসাই দিই, 3 বসালে কত আসতেছে, sec ইনভার্স 3 - 1 মানে 2, sec ইনভার্স 2 মানে কত, cos ইনভার্স হাফ, cos ইনভার্স হাফ মানে কত, cos ইনভার্স হাফ মানে হচ্ছে 60 ডিগ্রি মানে π/3 মাইনাস যদি 2 বসাই, 2 থেকে 1 গেল, তার মানে 1, sec ইনভার্স 1 মানেও cos ইনভার্স 1, cos ইনভার্স 1 মানে কত, cos ইনভার্স 1 মানে হচ্ছে তার মানে 0, তাই না? হ্যাঁ, তাহলে আলটিমেটলি থাকতেছে কত, π/3। এই তো এটাই হচ্ছে আমাদের আনসার। এই তো এখন আমরা একটু আগে অ্যান্সারটা মিলাই ফেলি, π/3 ঠিকঠাক আছে। এইবার আমরা এটার এক্সপ্লেনেশনে যাই। খেয়াল করো এইখানে এই যে এই শেপের কিন্তু একাধিক প্রশ্ন ওইটা অলরেডি আসছে। এখানে দেখো আমাদের মেইন যেটা থিম সেটা হচ্ছে এরকম যে আমাদের আসলে এইখানে আমরা tan ইনভার্স x এর ফর্মুলা পড়ার সময় কি দেখছিলাম, যে এইটার ডেরিভেটিভ করলে কি হয়, এটা ডেরিভেটিভ করলে 1/1 + x² আসে। তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে এটা আসবে। তো ঠিক তেমনি ddx অফ sec ইনভার্স x কি বলো তো, sec ইনভার্স x কি, 1/x √x² - 1 না? তো আলটিমেটলি তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে, sec ইনভার্স x আসবে। সেই জিনিসটাই এখানে হয়েছে, আর কিছু না। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x √x² - 1
ডিএক্স, এটা মানে কি, এটা মানে হচ্ছে সেক ইনভার্স এক্স প্লাস সি। তো আলটিমেটলি এই ব্যাপারটাই এখানে জাস্ট কাজে লাগানো হয়েছে, আর কিচ্ছু না। এখন বুঝি কেমনে কি হয়েছে। এখানে খেয়াল করো, এইখানে এক্সের জায়গায় কি আছে, এক্স মাইনাস ওয়ান আছে, অ্যান্ড ভেতরে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আছে। সো আমরা যদি এই যে এই শেপটার সাথে এটাকে রিলেট করাতে চাই, ওর মতো করে আনতে চাই, তাহলে কি করতে হবে, এই এক্স মাইনাস ওয়ানটাই এক্সের মতো কাজ করতেছে, এক্সের রোলটা প্লে করতেছে। তাহলে এখানে এটা যদি এক্সের রোল প্লে করে, তার মানে ভেতরে আমাদের কি লাগবে, রুট ওভার কি আছে সূত্রে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান লাগবে। ওভাবে কি লেখা যাবে? হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। তা আমরা আগাই, তাহলে ওভাবেই লেখা ট্রাই করছি আমরা। এই যে আমরা আগে এক্স মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ার লাগবে না, এই যে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্সের কাজ যে করতেছে তার উপর স্কোয়ার লাগবে, তাহলে এক্স মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ার লাগবে, তাহলে সেটা বিল্ড করছি। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান দিলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার বিল্ড হচ্ছে। তাহলে এখন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার বিল্ড করলাম। এখন এখানে তো প্লাস ওয়ান এক্সট্রা নিছি ব্যালেন্স করার জন্য, মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান। সো ঘুরে ফিরে কী দাঁড়াচ্ছে, এই এক্স মাইনাস ওয়ান রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান, এই জিনিসটা আসতেছে। অর্থাৎ এইখানে এই এক্স মাইনাস ওয়ানটা এক্সের রোলটা প্লে করতেছে। এখন বুঝি তারপরে কি হলো, ঘটনা খেয়াল করো। আমি তোমাকে বলছিলাম পার্ট ওয়ানের একদম প্রথম প্রবলেমেই বলা হয়েছে এই জিনিসটা ক্লিয়ার করে, যে তোমার যতগুলো তুমি ইন্টিগ্রেশন কেসে ফর্মুলা ফেস করতেছো, সববার এক্সের জায়গায় এক্সের একটা লিনিয়ার ফাংশন থাকতেই পারে, সববার কেসে। তাহলে এইখানে কি হলো, আমাদের মেইন ফর্মুলাটা পড়ছিলাম ওয়ান ওভার এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের, তাই না? এখন এইখানে এক্সের জায়গায় কি আসতে পারে, এক্সের একটা লিনিয়ার ফাংশন আসতে পারে, তাই হয়েছে এক্সের জায়গায় এক্সের একটা লিনিয়ার ফাংশন চলে আসছে। এক্সের লিনিয়ার ফাংশন কী জিনিস না জিনিস এগুলো সব তো ক্লিয়ার করা হয়েছে। তাহলে এই যে এক্সের জায়গায় একটা এক্সের লিনিয়ার ফাংশন চলে আসছে, সবগুলো এক্সের পুরোটা জুড়ে আর কি, যত জায়গায় এক্স ছিল সব জায়গায় এক্সের একটা লিনিয়ার ফাংশন আসছে। তার মানে কী হবে, এটাকে কীভাবে ট্রিট করতে হবে, হুবহু এক্সের মতোই, এক্স থাকলে যা করতাম এই এক্সের জায়গায় একটা লিনিয়ার ফাংশন থাকলে হুবহু তাই করব, একদম একইভাবে ট্রিট করবো, জাস্ট ফাইনালি একটা স্টেপ বাড়বে। তাই করছি। দেখো এইখানে এক্স থাকলে আমরা কি লিখতাম, সেক ইনভার্স এক্স, এখানেও তাই করছি, সেক ইনভার্স এক্সই লিখছি, এক্সের মতো ট্রিট করছি। ফাইনাল স্টেপটা কি, এক্সট্রা স্টেপটা কি, এক্সট্রা স্টেপটা হচ্ছে যে আমাদের যাকে এক্সের মতো ট্রিট করালাম তার ডেরিভেটিভ দিয়ে ভাগ দিতে হবে। কাকে এক্সের মতো ট্রিট করাইছি এই জিনিসটাকে, এর ডেরিভেটিভ কত, ওয়ান, ওয়ান দিয়ে ভাগ দেওয়া যা কথা, না দেওয়া তাই কথা। তো আলটিমেটলি ঘুরে ফিরে আমাদের এটাই রয়ে গেছে। এই তো, এই ছিল এটার সলিউশন। আশা করা যায় এই জিনিসটা ক্লিয়ারলি বুঝছো। আচ্ছা, সামনে আগেই। আচ্ছা, এইখানে এই তোমরা অনেকে এক্স মাইনাস ওয়ানকে জেড ধরে কাজটা করো, একই জিনিস। এক্স মাইনাস ওয়ানকে জেড ধরে যেই কাজটা হয় সেইটাই আসলে লিনিয়ার ফাংশনের সেন্স থেকে একবারে হয়ে যায়। ওকে, এরপরের প্রবলেম দেখি। এরপরের প্রবলেমে কি বলছে, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ওভার ই টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব ডিএক্স। ওকে, তাহলে এখানে আমরা কাজটা শুরু করি। এখানে আমরা কি করতে পারি, এক্স কিউবকে যদি আমরা জেড ধরে নিই, এক্স কিউব জেড ধরে নিলে এখানে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। এক্স স্কোয়ার আছে তাহলে 1/3 নিয়ে নিলাম, এখানে হয়ে গেল থ্রি এক্স স্কোয়ার ডিএক্স, তার মানে ডিজেড। আর ই টু দি পাওয়ার জেড মাইনাস কত, ই টু দি পাওয়ার মাইনাস জেড থাকলো। এরপরে 1/3 ইন্টিগ্রেশন অফ, এখানে আমরা কি করতে পারি, ই টু দি পাওয়ার জেড দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার জেডের উপরে হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার জেড টাইমস ই টু দি পাওয়ার মাইনাস জেড, তার মানে হলো জেড মাইনাস জেড জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে 1, এইটা থাকলো। এখন আমরা ই টু দি পাওয়ার জেডকে আবার আরেকটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারি। ই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু মনে করো পি ধরে নিলাম, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড ইজ ইকুয়াল টু ডিপি থাকলো। এখন এখান থেকে আমরা কি করতে পারি, 1/3 এই জিনিসটাকে পুরোটাকে বলে দিতে পারি ডিপি, আর এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1। এই তো, তাহলে এখন এখানে জাস্ট ফর্মুলা ফেলবো আমরা। তাহলে 1/3 কত হয়, ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1, তাহলে 1/2a লন কত, x মাইনাস 1/x মাইনাস a বাই এক্স প্লাস এ, তাই না? তার মানে p মাইনাস 1/p প্লাস 1 প্লাস সি। এই তো, এইটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মটা। তাহলে 1/6 থাকবে, আর লন পি এর মান কত হবে, পি এর মান ই টু দি পাওয়ার জেড, আর জেড এর মান এক্স কিউব, তার মানে এখানে ই টু দি পাওয়ার এক্স কিউব, ই টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1 প্লাস সি। এই তো, এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। একটু দেখি আমরা আনসারটা মিলল কিনা। 1/6 লন ই টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস 1 ওভার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1। ঠিক আছে। এই তো, এবার এখন এইটার এক্সপ্লেনেশনে যাই। খেয়াল করো, তাহলে এখানে আমাদের বেশ কয়েকবার কিন্তু
বেসিক সাবস্টিটিউশনের কাজটাই বেশ কয়েকটা লেয়ারে হয়েছে, একদম বারবার করে হয়েছে। আমরা দেখি প্রথম থেকে বুঝে বুঝে আগে। প্রথম কথা হচ্ছে এইখানে আমরা দেখতেছি এই যে এখানে এক্স কিউব আছে, আবার এক্স কিউবের ডেরিভেটিভ তার যোগানো আছে। এক্স কিউবের ডেরিভেটিভ কী হয়? এক্স কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার। এখানে এক্স স্কোয়ারটা আছে, 3 তো সামহাও ব্যালেন্স করে নেওয়া যাবে, আমাদের তো আসলে কনস্ট্যান্ট নিয়ে কোনো ঝামেলা নাই। তো আলটিমেটলি আমরা যদি 1/3 বাইরে দিয়ে এখানে 3 ব্যালেন্স করে ফেলি, তাহলে আমরা কি দেখতেছি যে এক্স কিউব আছে, তার ডেরিভেটিভের যোগান আছে। ডেরিভেটিভটা একদম টোটালি ফ্রি থাকার কথা, সেটা ডিএক্স মিলে ডিজেড হওয়ার কথা, সেই জিনিসটাও আছে। তাহলে আলটিমেটলি আমরা প্রথমে কী করবো, এক্স কিউবকে জেড ধরে নিছি। এক্স কিউব জেড ধরে নিয়ে তারপরে 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড হয়ে গেছে। আমরা 1/3 নেওয়ার কারণে উপরে 3x স্কোয়ার চলে আসছে, এই পুরোটা মিলে কী হয়ে গেছে, ডিজেড হয়ে গেছে, থাকলো। এরপরে নিচে থাকে ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। এখন এইখানে বুঝো, এই যে এই শেপের যখন প্রবলেম থাকতেছে তোমার কাছে 1/e টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার, আচ্ছা জেড না দেই, ই টু দি পাওয়ার এক্স দিয়ে বলি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস না প্লাস, মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এই ধরনের কেস যখন থাকতেছে তখন তুমি কি করতে পারো, তুমি খুবই সিম্পলি ই টু দি পাওয়ার এক্স দিয়ে উপরে নিচে গুণ করে দিয়ে কাজটা করে ফেলতে পারো। অথবা এটাকে এভাবে চিন্তা করতে পারো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1/e টু দি পাওয়ার এক্স, তাই না? 1/e টু দি পাওয়ার এক্স যদি তুমি এখানে চিন্তা করো, লসাগু করো, সো ঘুরে ফিরে উল্টায় নিলে কাজটা একই রকম হবে। তুমি যদি এই অবস্থা থেকে ই টু দি পাওয়ার এক্স লবে এবং হরে গুণ দাও, সেটা যা কথা, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে 1/e টু দি পাওয়ার এক্স চিন্তা করে তারপর লসাগু করে সব গুছায় নিয়ে একই কাজ, বুঝছি? তো আমরা এখানে ওই জিনিসটাই করছি, এখানে ই টু দি পাওয়ার জেড দিয়ে উপরে নিচে গুণ দিয়ে দিলাম। গুণ দেওয়ার পরে কী হলো, তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা, তো এইখানে তোমার এখানে যদি ই টু দি পাওয়ার জেড গুণ দেই, ই টু দি পাওয়ার জেড টাইমস ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে আলটিমেটলি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, জেড মাইনাস জেড ইজ ইকুয়াল টু 0, 0 মানে 1, এই তো এই কারণে এটা 1 হয়ে গেছে, থাকলো। এরপরে এখন কি, এরপরে এখন এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি। কোন ফর্মুলা বলো তো? এখানে ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটার ফর্মুলা কি, 1/2a ln mod of x minus 1 over x plus 1, সরি 1 কেন বলতেছি, a x minus a over x plus a plus c, এই তো এটাই হচ্ছে এটার ফর্মুলা। তো এখন ওই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করছি, দেখো এখানে। আচ্ছা, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে যাওয়ার আগে এখানে খুবই সিম্পলি আমরা দেখতেছি এই যে ই টু দি পাওয়ার জেড যে আছে তার ডেরিভেটিভের যোগান উপরে আছে। সো আলটিমেটলি আবার একটা সাবস্টিটিউশন করতে পারবো, ই টু দি পাওয়ার জেডকে আরেকটা ভ্যারিয়েবলে আমরা রাখছি, যেহেতু জেড অলরেডি ইউজ হয়ে গেছে আমরা র্যান্ডম একটা ভ্যারিয়েবলে রাখছি। এখন তারপরে কি হয়ে গেল, ই টু দি পাওয়ার জেড ডিজেড এটা হয়ে গেছে ডিপি, যেহেতু পি নতুন ভ্যারিয়েবল, আর এটা হয়ে গেছে পি স্কোয়ার মাইনাস 1। তারপরে এই জায়গাটায় এই যে এই ফর্মুলাটা যেটার কথা বললাম সেই জিনিসটা অ্যাপ্লাই করছি। আই হোপ বুঝছো এটা। এখানে 1/3 তো আগে থেকেই আছে, 1/2 × 1 কেন, কারণ এখানে এই এ স্কোয়ারের রোল প্লে করতেছে 1, তার মানে এও হচ্ছে 1, তাহলে 1/2a ln p - 1/p + 1, এই তো। তারপরে সবগুলো মান বসাই দিছি, দ্যাটস ইট, ডান। এইখান থেকে p এর মান বসাতে গেলে কি আসবে, ই টু দি পাওয়ার জেড আসবে, আবার জেড এর মান কত, এক্স কিউব। তো আলটিমেটলি আমি একবারে কাজটা করে দিছি। আই হোপ সব ঠিকঠাক বুঝছো। এখানে জাস্ট কয়েক লেয়ারে কী হয়েছে, বেসিক সাবস্টিটিউশনের কাজটাই বারবার করে হয়েছে। ওকে, সো এই জিনিসটা চলে গেল। এরপরে আমরা তারপরের প্রবলেমে চলে যাই। এই প্রবলেমে বলছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স টাইমস এক্স স্কোয়ার প্লাস 1 ওভার এক্স প্লাস 1-এর উপর হোল স্কোয়ার। তাহলে আমরা কাজ শুরু করি, আগাই। এইখানে তাহলে আমরা কী করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে এখান থেকে থাকে এক্স স্কোয়ার এ প্লাস বি, সরি এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2x ডিএক্স, এখানে থাকে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স থাকলো। এইখানে যদি আমরা এই কাজটা করি তাহলে থাকে 1 মাইনাস 2x ওভার এক্স প্লাস 1-এর উপরে হোল স্কোয়ার ডিএক্স। এখন এইখানে এই 1-এর জন্য এটা তো খুবই সিম্পলি আমরা ই টু দি পাওয়ার এক্স লিখে দিলাম, মাইনাস করব ইন্টিগ্রেশন। এইবার ই টু দি পাওয়ার এক্স টুয়াইস এক্স, 2 বাইরে বের করে নিলাম, এক্স ওভার এক্স প্লাস 1-এর উপরে হোল স্কোয়ার ডিএক্স। এখন এখানে তাহলে কি করা যায়, এখানে তাহলে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 নিজের মতো থাকলো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এই যে এক্স এটাকে যদি এক্স প্লাস 1-এর সাথে মিলাই লিখি তাহলে আসবে এক্স প্লাস 1 মাইনাস 1 এক্স প্লাস 1-এর উপরে হোল স্কোয়ার ডিএক্স। এখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এইটা যদি এর নিচে আসে তাহলে থাকবে কত,
1/x+1 মাইনাস 1/x+1 এর উপরে হোল স্কোয়ার। এই তো, তাহলে আলটিমেটলি এখন কাজ সহজ হয়ে গেল। e⁻x -2 এখানে তাহলে থাকতেছে e⁻x টাইমস কত ওভার x+1 প্লাস সি। এই তো, এইটাই হচ্ছে আমাদের এখানকার ফাইনাল আনসার। আচ্ছা, যদি এটাকে আরেকটু গুছায় লিখি তাহলে e⁻x কমন নিয়ে একটু গুছায় লেখা যায় 1 - 2 ওভার x+1 প্লাস সি। সিম্পলিফাই করলে কী হয় একটু দেখি তো। e⁻x এখান থেকে x+1 -2 তার মানে হচ্ছে 1 - 2 তার মানে -1, x-1 ওভার x+1, x-1 ওভার x+1 প্লাস সি। এই তো, এইটাই হচ্ছে আমাদের এখানকার আনসার। আমরা আগের e⁻xকে রিগার্ডিং নিছি না? হ্যাঁ ঠিক আছে, সব ঠিকঠাক। এই তো, এই হচ্ছে আমাদের আনসার। এইবার আমাদের সলিউশন শেষ। একটু উত্তর মিলাই e⁻x x-1 ওভার x+1, ঠিক আছে, প্লাস সি। এখন আমরা এটার এক্সপ্লেনেশনে যাব যে কী করলাম না করলাম সেটা বুঝবো। একটু খেয়াল করো, এখানে একটু ভালো মতো দেখো। এইখানে কথা হচ্ছে এই যে e⁻x x² + 1 নিচে আছে x+1 এর উপরে হোল স্কোয়ার। এখন এইখানে তুমি খেয়াল করো আমাদের এই x+1 হোল স্কোয়ার নিচে আছে, তো আমরা যদি উপরেও সামহাও x+1 হোল স্কোয়ার নিয়ে আসতে পারি সুবিধা হয় না? কীরকম সুবিধা? ব্যাপারটা হচ্ছে সুবিধা হলো যে x+1 হোল স্কোয়ার মাইনাস 2x আসবে। এই যে এটাকে a² + b² আমরা যদি চিন্তা করি তাহলে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 × x × 1 থাকলো। এখন এইটা তো এর উপরে থাকবে, আমরা ভেঙে ভেঙে নিতে পারবো। এইটাকে একবার এর উপরে নিব, এইটাকে একবার এর উপরে নিব, খুব সিম্পল। তাহলে এখন যেহেতু এই জিনিসটা হুবহু এর সাথে মিলে যাচ্ছে, তার মানে একটা 1 পাবো। কাজটা এই পার্টটুকুতে সুবিধা হয়ে যাবে। বাকি পার্টটুকু কীভাবে ডিল করতে হয় দেখবো আমরা, সমস্যা নেই। তাহলে এখানে এইটুকু এর উপরে নিলে 1 থাকলো, এইটুকু এর উপরে নিলে এখানে এটা থাকলো। এখন আমি কী করছি এখানে যেহেতু দেখতেছি এই যে এই জায়গাটায় 1 আছে, সো বোঝাই যাচ্ছে আমি কী করব, মানে এই জিনিসটা ব্র্যাকেট তুলে দিয়ে ইন্ডিভিজুয়ালি গুণ করে দেবো। তাহলে e⁻x 1 এর সাথে গুণ হয়ে থাকলো, খুবই সিম্পলি e⁻x, আর আবার e⁻x এই পুরোটার সাথে গুণ হয়ে থাকলো এইটা। এইবার এখন e⁻x 1 এর সাথে গুণ হয়ে যে e⁻x থাকলো, এইটার ইন্টিগ্রেট করলে কি আসে? e⁻x নিজেই আসে না? তো যার কারণে আমি এগুলো আর ঝামেলা করিনি, একবার e⁻x লিখে দিছি। বুঝছি? আই গেস এটা সবার বুঝার কথা, খুব টাফ কিছু না। সিম্পলি গুণ করে দিয়ে ইন্টিগ্রেশন হতো, e⁻x এর ইন্টিগ্রেশন ও নিজেই, তো যার কারণে এটা বসাই দিছি। এরপরে এইখানে আসো, এইখানে খেয়াল করো এই যে 2x, এইখানে তাহলে ওভারঅল কী ছিল? e⁻x × 2x / x+1 হোল স্কোয়ার। এখন এই 2টাকে যদি আমরা বাইরে বের করে দিই, আবার আগের মতো কাজটা করতে পারবো। কীভাবে বুঝো? 2টাকে আমরা বাইরে বের করে দিলাম, এইখানে আবারও এখানে x পড়ে আছে, এখানে নিচে আছে x+1 হোল স্কোয়ার, x+1 - 1 বানাই। কেন? যাতে করে এই যে এর সাথে ক্যান্সেলেশন হয় একটা, এই যে x+1 - 1 বানাইছি, এক্সট্রা 1 নিছি আমাদের এই টার্মের সাথে এই জিনিসটা ম্যাচ করার জন্য, আর ওটা ব্যালেন্স করছি -1 দিয়ে। এরপরে সুবিধা কি? এটা যখন এর উপরে যাবে শুধু 1/x+1 থাকবে, তারপরে -y এই জিনিসটা থাকলো। এরপরে কি হয়েছে? এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে এইখানে এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন আসছে, e⁻ax af(x) প্লাস f'(x) dx ইজ ইকুয়াল টু কী হয়? e⁻ax f(x) প্লাস c। এই জিনিসটা এখানে হয়েছে। এখন এইখানে তুমি দেখো এখানে a এর ভ্যালুটা হচ্ছে 1, যার কারণে শুধু e⁻x আসছে, এই যে শুধু e⁻x। তাহলে আমাদের a নিয়ে চিন্তাই করা লাগতেছে না, a নিয়ে চিন্তাই বাদ। এরপরে একটা ফাংশন লাগবে প্লাস ওর ডেরিভেটিভ লাগবে, তাই না? তাই তো হয়েছে। দেখো এই যে এটা একটা ফাংশন প্লাস এর ডেরিভেটিভ, এই পুরোটা ওর ডেরিভেটিভ। দেখো বুঝছো কিনা? এইখানে এই 1/x+1 এইটাকে যদি একটা ফাংশন হিসেবে চিন্তা করি, এইখানে এই যে -1/x+1 হোল স্কোয়ার এর পুরোটাই হচ্ছে ওর ডেরিভেটিভ। খুবই সিম্পলি ডেরিভেটিভ বের করে দেখতে পারো, একই জিনিস। তাহলে আলটিমেটলি এখানে আমরা কি পাচ্ছি? এটাকে যদি আমরা মেইন ফাংশন চিন্তা করি প্লাস ওর ডেরিভেটিভ পাচ্ছি, ওই শেপটার সাথে হুবহু মিলতেছে। তাহলে আমরা ডিরেক্ট কি লিখে দিতে পারি উত্তর? e⁻x × 1/x+1, ওই তো তাই করছি, বাইরে 2 থাকলো, e⁻x হচ্ছে x+1 প্লাস c, বাকিটা হয়ে গেছে। বাকিটা আমি গুছায় লিখছি, যদি গুছায় নাও লিখতাম তাও আসলে সমস্যা ছিল না। এই হচ্ছে এটার সলিউশন। আই হোপ এই জিনিসটা ক্লিয়ারলি বুঝছো। খেয়াল করো এই জিনিসটা কিন্তু অনেকবার করে আসতেছে, সো এই রিলেটেড যত ম্যাথ আছে আমাদের কী করতে হবে? সলভ করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে এখন সামনে আগাই। এরপরের প্রবলেমে দেখি কি দিছে। আচ্ছা, এরপরের প্রবলেমটা হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল অফ 1/ln x মাইনাস 1/ln x এর উপরে হোল স্কোয়ার ফ্রম 2 to e। এই এক্স্যাক্ট সেম প্রবলেমটা আমরা পার্ট 1 এর ভিডিওতে করছি না?
অবশ্যই করছি। একটু আমরা দেখে আসি কত সালে সেই জিনিসটা ছিল, যাতে করে আমরা রেফারেন্স দিয়ে সামনে আগায় যেতে পারি। এটা আমাদের সলভ করার প্রয়োজন নেই। এই তো আমাদের সেকেন্ড প্রবলেমটা, একদম পার্ট ওয়ানের সেকেন্ড প্রবলেমটা এটা ছিল। 94-95 সেশনে যা আসছে হুবহু সেটাই এই যে আমাদের এখন বর্তমানের কোয়েশ্চেনটাতে সেই জিনিসটাই আমরা কি করতেছি, খেয়াল করতেছি। এটা তার মানে রিপিটেডলি আসছে। এই তো তার মানে আমরা কত দেখলাম, 94-95 দেখছি, তাই না? তাহলে এখানে জাস্ট আমরা কি করব, রেফারেন্স দিয়ে আগায় যাব, এই জিনিসটা আর নতুন করে সলভ করব না। সেম অ্যাজ 94-95, এই তো। তাহলে এখন সামনে আগাই। এরপরের কোয়েশ্চেনে বলছে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস সাইন এক্স, ইজি কোয়েশ্চেন, সলভ করে ফেলি। তাহলে এখানে আমরা জাস্ট এটার অনুবন্ধী দিয়ে গুণ দিব, 1 মাইনাস সাইন এক্স, তাহলে নিচে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তার মানে কল স্কোয়ার এক্স। তাহলে এখানে কল স্কোয়ার এক্স থাকলো, ডিএক্স 1 মাইনাস সাইন এক্স থাকলো। যদি আমরা 1/cos স্কোয়ার নেই, তার মানে কত, সেক স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কজ এক্স, তার মানে কত, টেন এক্স, আর হচ্ছে 1/cos এক্স সেক এক্স টেন এক্স। এই তো খুবই সিম্পলি এখানে কি লিখতে পারবো, এটা হচ্ছে টেন এক্স মাইনাস সেক এক্স প্লাস সি। এই তো এটাই হচ্ছে আমাদের আনসার। এই যে এটার সলিউশন আমাদের শেষ। এবার আমরা এখন এটার এক্সপ্লেনেশন দেখি। এটা আসলে বেশ সহজ একটা কোয়েশ্চেন, আমাদের ইন্টিগ্রেশনের একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারেই টেক্সট বুকে আসলে এই প্রবলেমটা আছে। আচ্ছা, এই ধরনের কেসে যখন তুমি এই যে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস সাইন এক্স অথবা 1 মাইনাস সাইন এক্স এই শেপটা যখন এনকাউন্টার করতেছো, তাহলে আসলে কী করতে হবে, আমাদের খুবই সিম্পলি এইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিয়ে দিতে হবে। তাহলেই যেটা হবে যে আমাদের এইখানে যদি 1 মাইনাস সাইন এক্স থাকে অথবা 1 প্লাস সাইন এক্স থাকে, এই জিনিসটা 1 প্লাস সাইন এক্সের সাথে 1 মাইনাস সাইন এক্স গুণ হবে, অথবা 1 মাইনাস সাইন এক্স থাকলে 1 প্লাস সাইন এক্স গুণ হবে এসে অনুবন্ধীটা এসে, তখন এই জিনিসটা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, অর্থাৎ কজ স্কোয়ার এক্স হয়ে যাবে। থাকলো নিচে কজ স্কোয়ার এক্স থাকলো, উপরে কী হবে, উপরে হয় 1 মাইনাস সাইন এক্স হবে, না হয় 1 প্লাস সাইন এক্স হবে। যাই হোক না কেন কোনো সমস্যা নেই, দুইটারই আমরা ইন্টিগ্রেট করলে কী হয় খুব সহজে পেয়ে যাব। কীভাবে দেখো, এখানে আমরা এই যে 1 মাইনাস সাইন এক্স আছে, এই 1টাকে ইন্ডিভিজুয়ালি কল স্কোয়ারের উপরে নিব একবার, তারপরে মাইনাস সাইন এই সাইনটাকে তখন কল স্কোয়ারের উপরে ইন্ডিভিজুয়ালি আরেকবার নিব, নিলেই কাজটা হয়ে যাবে। 1কে যদি কল স্কোয়ারের উপরে নেই তাহলে কী হবে, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন এইটার ডিরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, টেন এক্স, কারণ টেন এক্সকে কী করলে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার এক্স চলে আসে। এরপরে দেখো, এরপরে বাকি টার্মটা হচ্ছে সাইন এক্স ওভার কজ স্কোয়ার এক্স, তাই না? এখানে এই কেসে মাইনাস হয়েছে, যদি আমরা সাইনটা অল্টার করে দিতাম তাহলে প্লাস থাকতো। যাই হোক, এখন এই জিনিসটাকে আমরা কীভাবে চিন্তা করতে পারি বলো তো, এটাকে কীভাবে লিখতে পারি, সাইন এক্স ওভার কজ এক্স টাইমস 1/cos এক্স, এভাবে লিখতে পারি না? অর্থাৎ কী করলাম আমরা, নিচে দুইটা কজ আছে, জাস্ট একটা একটা করে ভেঙে দিছি। কেন দিছি, যাতে করে এমন কিছুতে আমরা পরিবর্তন করে নিয়ে যেতে পারি যেইটার ডিরেক্ট ইন্টিগ্রাল আমরা পারবো। বুঝছি? এইখানে তাহলে কী হলো, কজ স্কোয়ার এক্স আছে, তাহলে এখানে একটা কজ আর একটা কজ গুণ অবস্থায় রাখলাম। এইখানে সাইন এক্স ওভার কজ এক্স, তার মানে এটা কী হয়ে গেছে, এটা ট্যান হয়ে গেছে, আর 1/cos এক্স তার মানে এটা সেক হয়ে গেছে। তাহলে মানে দুইটাকে কম্বাইন করলে কি দাঁড়ায়, সেক এক্স ট্যান এক্স। সেক এক্স ট্যান এক্স, ইন্টিগ্রেশন অফ সেক এক্স ট্যান এক্স মানে কি, মানে খুবই সিম্পলি সেক এক্স। কেন, কারণ সেক এক্সকে ডেরিভেটিভ করলে এটা আসে। তারপরে এখানে খুবই সিম্পলি আমরা এটা লিখে দিয়ে কাজ শেষ। বুঝছি, সহজ জিনিসটা, এটা তুলনামূলক সহজ ছিল। সামনে আগাই তাহলে। এরপরের প্রবলেমটা হচ্ছে এটা, এই প্রবলেমটা এক্স্যাক্টলি আমরা করলাম না এখানে, এই যে এক্স্যাক্টলি এই প্রবলেমটাই তো করছি একটু আগে। তাহলে কোথায় করছি একটু দেখি, তারপরে আমরা রেফারেন্স দিয়ে সামনে আগায় যাব। আমরা এটা করছি কোথায়, এই যে এটা 1-2 সেশনে আসছে। তাহলে এখন আমরা সেটা রেফারেন্স দিয়ে চলে যাই। 3-4 আবার রিপিট করছে, তাই তো? তাহলে এটা হচ্ছে সেম অ্যাজ এই তো, এখান থেকে আমরা এই জিনিসটা দেখে নিতে পারবো। সামনে আগাই। এরপরের প্রবলেমে কি দিছে, এখানে বলছে ডেফিনেট ইন্টিগ্রাল অফ 1/x√4x² - 1 ফ্রম হাফ টু 1। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা প্রথমে আগে সলভ করে ফেলি। তাহলে আমাদের 2x এর প্রয়োজন, তার মানে এখানে আমাদের 2 নিব, 2 নিয়ে
টু নিয়ে তাহলে এই জায়গাটায় 2x বানালাম, এখানে হয়ে গেল 4x স্কোয়ার মাইনাস 1, এটাকে খুবই সিম্পলি 2x এর উপরে হোল স্কোয়ার মাইনাস 1 দিতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো 2 টাইমস হাফ থেকে 1। আচ্ছা, হাফ থেকে 1 তো আর এখন লেখার প্রয়োজন নেই, আমরা তো ডিরেক্টই করে দিতে পারি। তাহলে এখানে 2 টাইমস সেক ইনভার্স কী হয়ে যাবে, 2x হাফ থেকে 1/2। এই তো, তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে চলে গেল, থাকলো শুধু এটা সেক ইনভার্স 2x। তাহলে 1 যদি বসাই তাহলে সেক ইনভার্স 2, সেক ইনভার্স 2 মানে হচ্ছে কজ ইনভার্স হাফ, কজ ইনভার্স হাফ মানে π/3 মাইনাস এখানে যদি হাফ দেই তাহলে সেক ইনভার্স 1, সেক ইনভার্স 1 মানে হচ্ছে কজ ইনভার্সও 1, কজ ইনভার্স 1 মানে 0, তার মানে π/3 হচ্ছে আমাদের আনসার। এই তো আমাদের সলিউশন শেষ। আমরা এবার এই জিনিসটার থিমটা বোঝার ট্রাই করব, যেখানে আসলে কি হলো। খেয়াল করো, এখানে আমাদের এই যে একটু আগেই যেই প্রবলেমটা আমরা ফেস করছি, যেটা রিপিটেডলি আসছে, এই যেমন এই যে এটার কেসে, এটার আমরা একটু 1-2 সেশনের সলিউশনটাতে চলে যাই, দেখি যে ওখানে কী করছিলাম। খেয়াল করো, এখানকার কেসে মেইন থিমটা ছিল এরকম যে ইন্টিগ্রেশন অফ 1/x√x² - 1 dx, এটা মানে হচ্ছে সেক ইনভার্স x + c থাকলো। এই যে এই ফর্মুলাটার উপর বেস করেই কিন্তু গতবার কি হয়েছিল, গতবার এই যে এখানে জাস্ট এক্সের জায়গায় x-1 আসছে আর ভিতরে √ এখানে x-1² - 1, অর্থাৎ এই শেপটা বানাতে হয়েছিল। ওই শেপটা বানায় রাখছি আমরা। তারপরে ওই শেপটা যখন বানায় রাখতে পারলাম তখন খেয়াল করলাম যে এক্সের জায়গায় এক্সের একটা লিনিয়ার ফাংশন আসছে, তো কীভাবে ডিল করতে হবে বাকিটা আমরা জানি, কাজটা ওভাবে করে ফেলছি। এইবারও হুবহু তাই হয়েছে, জাস্ট এবার লিনিয়ার ফাংশনটা চেঞ্জ হয়েছে। গতবার লিনিয়ার ফাংশনটা ছিল x-1, এইবার লিনিয়ার ফাংশনটা হচ্ছে 2x, দ্যাটস ইট, আর কোনো চেঞ্জ নেই। সামনে আগাই তাহলে, এই জিনিসটাও খুবই সহজে আমরা এখন বোঝার কথা, খুবই সহজে বোঝার কথা। কই গেল, এই তো এখানে দেখো, এইখানে তাহলে এবার কী হয়ে গেছে, এইখানে আমরা দেখতেছি 4x² - 1 আছে। 4x² - 1 মানে কি, এটাকে এভাবে চিন্তা করা যায়, 2x এর উপরে হোল স্কোয়ার মাইনাস 1, এটা রুটের ভিতরে আছে। তাহলে আমাদের যদি শেপটা মেলাতে হয়, শেপটা কি, শেপটা হচ্ছে x√x² - 1। তাহলে এখানে বোঝাই যাচ্ছে এক্সের রোলটা প্লে করতেছে 2x, তার মানে বাইরেও আমাদের 2x লাগবে, খুব সিম্পল কথা। তো এই কারণে এই যে এখানে শুধু x আছে, 2x লাগবে, তো এই কারণে কী করছি আমি, এইখানে 2 দিয়ে এখানে একটা 2 আনছি ব্যালেন্স করে দিয়ে। তারপরে এইখানে আমরা দেখতেছি খুবই সিম্পল, আমাদের x√x² - 1 ওই শেপটা ম্যাচ করে গেছে, জাস্ট এক্সের জায়গায় এক্সের একটা লিনিয়ার ফাংশন আছে, একদম সিম্পলি ওভাবে ট্রিট করছি। কী করছি, আমাদের ফর্মুলা হয় সেক ইনভার্স x + c, এখানেও তাহলে তাই লিখছি, সেক ইনভার্স x, যেহেতু ডেফিনেট ইন্টিগ্রাল প্লাস c, এগুলো লিখবো না। এখন স্টেপটা কী ছিল, এক্সের জায়গায় এক্সের লিনিয়ার ফাংশন আসলে সিম্পলি টোটালি এক্সের মতো ট্রিট করব, তারপর ফাইনালি কী করব, যাকে এক্সের মতো ট্রিট করলাম তার ডেরিভেটিভ দিয়ে ভাগ দিব। কাকে এক্সের মতো ট্রিট করছি, 2x-কে, তাহলে এর ডেরিভেটিভ দিয়ে ভাগ দিব। এর ডেরিভেটিভ কত, 2 দিয়ে ভাগ দিয়ে দিছি। এই যে দেখো, এখানে বাইরে আগে থেকে একটা 2 ছিল, আর এখন এই যে এর কারণে এর ডেরিভেটিভ 2 দ্বারা ভাগ দিতে হবে, অর্থাৎ হাফ দ্বারা গুণ দিতে হবে। হাফ দ্বারা গুণ দিছি, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেছে। তারপর এটা পড়েছিল, মান বসাইছি, কাজ শেষ। এই তো চলে আসছে। আই হোপ এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝছি, একটু আগেই এই ধরনের কাজ আমরা করছি। তাহলে সামনে আগাই। এরপরে এই প্রবলেমটাতে কি বলছে, ইন্টিগ্রেশন অফ e⁻x sec x * 1 + tan x। তো আমরা আগে প্রথমে গুণ করে দিই, তারপরে এক লাইনেই কাজ শেষ। তাহলে এটাকে লেখা যাবে sec x প্লাস হচ্ছে কত, sec x tan x। এই তো, তাহলে এখানে এটার উত্তর কত, e⁻x sec x + c, কাজ শেষ। একদম সিম্পল জিনিস ছিল এটা। এখন এই জিনিসটার কেসে আমরা একটু বুঝি যে কি করলাম। দেখো, এই যে এই ফর্মুলাটা, এটা নিয়ে অনেকবার কাজ হচ্ছে, এটা নিয়ে অনেক কিছু হচ্ছে, অনেকগুলো প্রবলেম এই রিলেটেড আসতেছে। সো এই জিনিসটার গুরুত্বটা কিন্তু বুঝতে হবে। এখানে তার মানে কি হলো, e⁻ax af(x + f'(x) dx, এটার মানে হচ্ছে e⁻ax f(x + c থাকলো। এটাকে ইন্টিগ্রেট করলে এটা আসবে। এখন এইখানকার কেসে কি দিছে, sec x টা বাইরে দিয়ে 1 + tan x টা ব্র্যাকেটের ভেতরে দিছে। তো আমরা যদি এক কাজ করি, এইখানে বোঝাই যাচ্ছে e⁻x থাকলো, এই sec x টা জাস্ট আমরা গুণ করে দিয়ে ব্র্যাকেটের ভেতরে যদি নিয়ে যাই, তাহলে কি হয়ে যায়, এই শেপটা টোটালি চলে আসে। তাহলে আমরা তাই করছি, এই যে e⁻x থাকলো বাইরে, sec x + sec x tan x হয়ে গেল ভিতরে নিয়ে যাওয়ার পরে। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে তাহলে শেপটা দাঁড়াচ্ছে e⁻x f(x + f'(x), দ্যাটস ইট, ডান। আমাদের শেপটা পুরোপুরি মিলে গেছে। তাহলে এখন উত্তর কী হবে, e⁻x f(x), এই যে e⁻x f(x), দ্যাটস ইট। এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু 1, এই কারণে এ নিয়ে চিন্তা নাই। এই তো, এই ছিল এটার সমাধান। আই হোপ এটা খুব সহজেই সবাই বুঝছি।
সামনে আগাই। এবার কি বলছে, এইখানে প্রবলেমটাতে দেওয়া হয়েছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার লন এক্সের উপরে হোল স্কোয়ার। আচ্ছা এখন বুঝো, এইখানে তোমাদের যখন লন এক্স নিয়ে কাজটা যখন করতেছিলাম, এই যে যেমন একটু আগে যে রিপিটেড প্রবলেমটা পাইলাম, এই যে এটার আগেরটা মেবি কোনটা, এই যে এটা, তুমি খেয়াল করো এই যে এই জিনিসটা 94-95 সেশনে আসছে, তাহলে এটা পার্ট 1-এ আলোচনা করা হয়েছে। পার্ট 1-এ যখন এই জিনিসটার আলোচনা হচ্ছিল তখন আমি স্পষ্ট তোমাদের বলছি যে খেয়াল করো, লন এক্সের উপরে স্কোয়ার, লন এক্সের উপরে কিউব, এই ধরনের জিনিস যখন দেখবা জেনারেলি কী কাজ করলে জিনিসটা সহজ হয়ে যায়, সেটা হচ্ছে সিম্পলি লন এক্সকে আমরা জেড ধরবো, তাই না? এখন এইটা করেই কিন্তু এই জিনিসটা আমরা সলভ করছিলাম। তাহলে এখন এইবারও তো সেম ধরনের জিনিসই পাচ্ছি না, দেখো তো এইবার কি পাচ্ছি, এইবার এখানে যে জিনিসটা পাইছি সেটা হলো এইখানে লন এক্সের উপরে স্কোয়ার আছে পুরোটার উপরে। তার আলটিমেটলি আমরা কি বুঝতেছি যে এখানেও আমরা কি করতেছি, হিন্ট পাচ্ছি কিসের, লন এক্সকে জেড ধরার হিন্ট পাচ্ছি। তো এইভাবে করে এই কাজটা শুরু করে দিব। তো আমরা সলিউশনটা করে ফেলি। লন এক্স ইজ ইকুয়াল টু জেড, তার মানে 1/x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার তার মানে কত, এক্স এখান থেকে কত আসবে যে এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, তার মানে এখান থেকে দাঁড়ায় ই টু দি পাওয়ার জেডের উপরে হোল স্কোয়ার, আর হচ্ছে লন এক্সের উপরে স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার, আর ডিএক্স, ডিএক্স মানে হচ্ছে এক্স ডিজেড, তার মানে ই টু দি পাওয়ার জেড ডিজেড। এই তো, তাহলে এখান থেকে থাকে কি, এখান থেকে থাকে ই টু দি পাওয়ার জেডের উপরে হোল কিউব, ই টু দি পাওয়ার জেডের উপরে হোল কিউব, তার মানে ই টু দি পাওয়ার মানে 3z জেড স্কোয়ার ডিজেড। এখন বাকিটা তো ট্যাবুলার দিয়ে করে ফেলা যাবে, এখানে এক্সপোনেনশিয়াল আর হচ্ছে অ্যালজেব্রাইক। তাহলে আমরা আলটিমেটলি ইউভি, তাহলে আমাদের কি থাকতেছে, এইখানে জেড স্কোয়ার হচ্ছে ইউ 2z 2 0 প্লাস মাইনাস প্লাস মাইনাস, আর ভি কোনটা হচ্ছে, ভি হচ্ছে ই টু দি পাওয়ার 3z, ই টু দি পাওয়ার 3z। তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার 3z ওভার 3, ই টু দি পাওয়ার 3z ওভার 9, ই টু দি পাওয়ার 3z ওভার কত 27। এই তো, এখন আমরা এই জিনিসটা ডিরেক্ট এইটার লিখে ফেলবো। তাহলে কত আসতেছে, আমাদের প্রথম জিনিসটা হচ্ছে প্লাস দিয়ে জেড স্কোয়ার আর ই টু দি পাওয়ার 3z ওভার 3, তাহলে জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 3z ওভার 3, তারপরে মাইনাস দিয়ে 2z আর হলো ই টু দি পাওয়ার 3z মাইনাস 3z ওভার 9, তার মানে 2 ওভার 9 ই টু দি পাওয়ার 3z আর কত z, তারপর এটা হচ্ছে প্লাস 2 ওভার 27 আর হলো ই টু দি পাওয়ার 3z প্লাস সি। এই তো, তাহলে এখন আমরা জাস্ট জেডের ভ্যালুটা বসাই দিব, আর কিছু না। জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু হচ্ছে লন এক্স, তাহলে এখানে কি হবে, এখানে আমাদের ই টু দি পাওয়ার 3z, ই টু দি পাওয়ার 3z মানে কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার 3 লন এক্স, ই টু দি পাওয়ার 3 লন এক্স, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার লন ওয়েট ই টু দি পাওয়ার 3z, তার মানে ই টু দি পাওয়ার 3 লন এক্স কিউব, এক্স কিউব হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা বসায় দিই, তাহলে থাকে এক্স কিউব ওভার 3 আর লন এক্সের উপরে হোল স্কোয়ার মাইনাস 2 ওভার 9, এখানে জেড পড়ে আছে, জেড মানে হচ্ছে লন এক্স, ই টু দি পাওয়ার 3z মানে তো হচ্ছে এক্স কিউব লন এক্স প্লাস 2 ওভার 27, এখানে ই টু দি পাওয়ার 3z মানে এক্স কিউব প্লাস সি, দ্যাটস ইট। এই তো, এটাই হচ্ছে আমাদের সলিউশন। দেখো এবার এক্স কিউব কমন নিয়ে রাখছে, ভালো করছে, এক্স কিউবটা আসলে কমন নিয়ে রাখলেই সুবিধা, এক্স কিউব যেহেতু সব জায়গায় আছে। তারপরে কত হবে 1/3 লন এক্সের উপরে স্কোয়ার, 1/3 লন এক্স উপরে স্কোয়ার মাইনাস 2/9, মাইনাস 2/9 লন এক্স শুধু, হ্যাঁ মাইনাস 2/9 লন এক্স প্লাস হচ্ছে 2 ওভার 27, প্লাস হচ্ছে 2 ওভার 27, হ্যাঁ ঠিক আছে। সো আলটিমেটলি আমাদের সলিউশনটা এবং আনসারের সাথে ম্যাচ টাচ করা শেষ। এবার আমরা এখন এটার এক্সপ্লেনেশনটা দেখব, দেখি কি হয়েছে এখানে ঘটনা। প্রথম কথা, আমি আসলে এই প্রবলেমটার সলিউশন শুরু করার আগেই তোমাদের এক্সপ্লেনেশনে একটা পার্ট বলেই ফেলছি। সেটা কি, সেটা বলছিলাম যে একটু আগে যে ম্যাথটা আমরা খেয়াল করছি, এই লন এক্সের উপরে পাওয়ার ছিল 2, তো তখন আমরা কি করছিলাম 94-95 সেশনের এই ম্যাথটাতে পার্ট 1-এ করছিলাম যখন, তখন স্পষ্ট বলে দেওয়া হয়েছে লন এক্সের উপরে স্কোয়ার কিউব এগুলো থাকলে কি হয়,
জেনারেলি আমরা কী করবো, লন এক্সকে জেড ধরবো, কাজ সহজ হয়ে যাবে। তখন ইন্টিগ্র্যান্ডটা লন এক্সকে নিয়ে রিভলভ করবে না, বরং ই টু দি পাওয়ার জেডকে নিয়ে বা ই টু দি পাওয়ার জেডের আরও অন্য কিছু নিয়ে রিভলভ করবে আর কি, ই টু দি পাওয়ার জেডকে রিভলভ করবে। সো আলটিমেটলি আমরা তাই করছি, লন এক্সকে জেড ধরছি, তারপর 1/x dx ইকুয়াল টু dz আসছে, যেখানে এক্স কী হচ্ছে, এক্স হচ্ছে ই টু দি পাওয়ার জেড থাকলো। এখন এখান থেকে আলটিমেটলি এইখানে এক্সের ভ্যালু বসাই দিছি, তাহলে ই টু দি পাওয়ার জেডের উপর স্কোয়ার, আর হচ্ছে লন এক্স মানে হচ্ছে জেড, জেড স্কোয়ার, আর ডিএক্সের ভ্যালুটা বসাইছি। দেখো এখানে ডিএক্সের ভ্যালু কত, এখান থেকে ডিএক্সের ভ্যালু হচ্ছে এক্স ডি জেড, আবার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড ওই জিনিসটা বসাইছি, এই যে ই টু দি পাওয়ার জেড ডিজেড। এরপরে এইখানে দুইটা ই টু দি পাওয়ার জেড, এখানে একটা, তাহলে তিনটা হয়ে গেছে। এইখানে বুঝো ই টু দি পাওয়ার জেডের উপরে কিউব লেখা যা কথা, ই টু দি পাওয়ার জেড এটাকে ই টু দি পাওয়ার 3z লেখাও তাই কথা। কোন নিয়ম অনুযায়ী হয়েছে, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম এন, সূচকের ধর্ম সিম্পল। তাহলে এখানে জেড আর 3 গুণ হয়ে 3z হয়ে গেছে, 3z হয়ে গেল থাকলো, আর এখানে জেড স্কোয়ার পড়ে থাকলো। এইবার এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে আমরা আসলে কী দেখতেছি, এখানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে আর একটা অ্যালজেব্রাইক ফাংশন আছে। তো এখানে তাহলে ইউভি অ্যাপ্লাই করা যাবে, তাই না? এখন ইউভি অ্যাপ্লাই করার কেসে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স পুরোটার উপর ডিএক্স, ওই ফর্মুলাটা পুরোটা অ্যাপ্লাই না করে আমরা কি করতে পারি, ট্যাবুলার মেথডে করতে পারি, খুবই সিম্পলি একবারে আনসারটা লিখতে পারবো, তাই করছি। তো এখানে তখন ট্যাবুলার মেথডে আমরা ওই জিনিসটা আগায় কাজটা করছি। ট্যাবুলার মেথডের কেসে বুঝো ব্যাপারটা, ইউ আর ভি তো ওই যে লিয়েট দিয়ে ডিফাইন্ড হবে, যেহেতু লিয়েটের সবার শেষে ই এক্সপোনেনশিয়াল ফাংশন সবার শেষে, সো আলটিমেটলি ও অবশ্যই ভি হবে। এই যে ভি এর রোল প্লে করতেছে আর ইউ এর রোল প্লে করতেছে কোনটা, আমাদের অ্যালজেব্রাইক ফাংশনটা। তারপরে একে ডিফারেন্সিয়েট করছি, একে ক্রমাগত ইন্টিগ্রেট করছি, সাইনিং কনভেনশন প্লাস মাইনাস চলে গেল। তারপরে আমরা সেখান থেকে ট্যাবুলার মেথডে এই জিনিসটা হুবহু পাইছি পুরোটা পাওয়ার পরে এখানে আমরা জাস্ট জেড এর ভ্যালু বসাই দিছি, জেড এর ভ্যালু হচ্ছে লন এক্স বসাই দিছি। এখন খেয়াল করো ই টু দি পাওয়ার 3z এই টার্মটা বারবার করে ছিল, এটার ভ্যালুটাও আমি এখানে লিখে বের করছিলাম। ই টু দি পাওয়ার 3z মানে কি বলো, মানে হচ্ছে ই টু দি পাওয়ার 3 লন এক্স, কারণ জেড মানেই তো লন এক্স। তাহলে এখানে আমরা এটাকে কি করতে পারি, আবার এই লগারিদমের ধর্ম অনুযায়ী এই 3টাকে এক্সের উপরে পাওয়ার হিসেবে লিখতে পারি, অর্থাৎ ই টু দি পাওয়ার লন এক্স কিউব লিখতে পারি। আবার আমরা কি জানি, আমরা জানি যে ই টু দি পাওয়ার লন সামথিং মানেই হচ্ছে সামথিং, অর্থাৎ এখানে যা থাকবে তাই ওটা হচ্ছে ওটার মান। তাহলে এখানে এটা কি হবে, এক্স কিউব হবে। তাহলে যার কারণে আমরা ই টু দি পাওয়ার 3z সবগুলোকে এক্স কিউব লিখে এক্স কিউব দিয়ে রিপ্লেস করে দিছি, বুঝছি। এখানে উত্তরে কি করছে, এক্স কিউবটাকে কমন নিয়ে বাইরে বের করে রাখছে, ভালো হয়েছে কাজটা আর কি, গোছানো হয়েছে আর কি। এই তো, সো আই হোপ এইখানে সবগুলো জিনিস বুঝছো। ট্যাবুলার মেথডের উপরে যদি কোনো ডাউট থেকে থাকে আরেকবার কিন্তু এক্সপ্লেন করে দিছি সব। সো আই হোপ ক্লিয়ার থাকার কথা। সামনে আগে এরপরের প্রবলেমে কি বলছে, এখানে বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ওভার 1 + এক্সের উপরে হোল স্কোয়ার, এইটা। এখন এই জিনিসটা এই রিলেটেড একটা কাজ করে ফেলছি না অলরেডি, আচ্ছা রেফারেন্স পরে দিতেছি, আগে আমরা এটা সলভ করে ফেলি। এখানে দেখো তাহলে কি করা যাবে, ই টু দি পাওয়ার এক্সকে আমরা এখানে লিখলাম, এটাকে লেখা যাবে 1 + x - 1, এটাকে লেখা যাবে 1 + x এর উপরে হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স তাহলে কি আসবে, এখানে আসবে তাহলে আলটিমেটলি 1/1 + x প্লাস দিয়ে -1/1 + x এর উপরে হোল স্কোয়ার, এই তো ডিএক্স। তাহলে আমরা ডিরেক্ট লিখে দিতে পারবো এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওভার 1 + x + c। দ্যাটস ইট, এটাই হচ্ছে আনসার। এই তো, এখন খেয়াল করো এই জিনিসটা অলরেডি আসলে আমরা করে ফেলছি, সলিউশন তো শেষ। এক্সপ্লেনেশন পার্টে শুরুতেই তুমি খেয়াল করো এই জিনিসটা আজকের ভিডিওতে একটু আগেই আমরা একটা জায়গায় করে ফেলছি, কোথায় একটু এবার সেই জিনিসটা খেয়াল করার ট্রাই করো। এই জিনিসটা করছি আমরা কোথায়, এই যে ই টু দি পাওয়ার এক্সের সাথে x² + 1 ছিল না একবার একটু আগেই, কোথায় আগাইতে থাকি, এই যে এই প্রবলেমটাতে দেখো ই টু দি পাওয়ার এক্সের সাথে x² + 1 ছিল, এইখানে কিন্তু একটা পোর্শনে আমরা এই কাজটা করে ফেলছি। কোথায় দেখো, এই যে এই পোর্শনে, এইখানে ই টু দি পাওয়ার এক্সের সাথে গুণ হলো, গুণ হওয়ার পরে কি থাকে, ই টু দি পাওয়ার এক্স 2x ওভার x + 1 এর উপর হোল স্কোয়ার, 2টাকে আমরা বাইরে বের করলাম, তাহলে থাকলো ই টু দি পাওয়ার এক্স x/x + 1 হোল স্কোয়ার। এইবারে প্রবলেমটা তো তাই দিছে, একদম এক্স্যাক্টলি তাই তো দিছে, এখানে যা করছি তাই করলাম, জাস্ট এইখানে এইটা ছিল বড় একটা প্রবলেমের ছোট্ট একটা অংশ, এখন এইটা নিজেই একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম আকারে আসছে, বুঝছো। এই যে দেখো কই গেল, এই যে এখানে খুবই সিম্পলি জাস্ট এক্স ই টু দি পাওয়ার এক্স ওভার হচ্ছে 1 + x এর উপর হোল স্কোয়ার, সেই জিনিসটাই আসছে। তাহলে এখান থেকে আমাদের কত হয়ে গেছে, ই টু দি পাওয়ার এক্স বাই
1 প্লাস এক্স। এখানে আর বোঝানোর মতো আমি কিছু তেমন কিছু দেখতেছি না, যা বলার অলরেডি বলে ফেলছি ওখানেই। এখানে এক্সকে আমরা 1 প্লাস এক্স মাইনাস 1 লিখতেছি কোন খাতিরে, এই 1 প্লাস এক্সকে এর উপরে একবার নিব, 1কে এর উপরে একবার নিব। 1 প্লাস এক্সকে এর উপরে নিলে লাভ কি, ওই যে ক্যান্সেলেশন হবে, তাহলে শুধু 1/1 প্লাস এক্স থাকবে, আর এটা ডেরিভেটিভ এখানে পড়ে আছে। এখানে আলটিমেটলি যেহেতু এটার ডেরিভেটিভটা মাইনাস এটা হয়, আমি ইচ্ছা করি অলরেডি একটা প্লাস দিয়ে মাঝখানে রাখছি, দ্যাটস ইট। এই তো, আই হোপ এটা ক্লিয়ারলি আমরা সবাই অলরেডি বুঝছি। সামনে আগাই। এরপরের প্রবলেমে বলছে ডেফিনেট ইন্টিগ্রাল অফ 1/1 মাইনাস tan স্কোয়ার এক্স ফ্রম 0 টু π/6। আগে আমরা এটা সলভ করে ফেলি। তাহলে এখানে 0 থেকে π/6 আর হচ্ছে 1/1 মাইনাস tan স্কোয়ার এক্স। তাহলে এক কাজ করি, এখানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে যদি ভাঙি তাহলে থাকে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, উপরে যায় কত, কস স্কোয়ার এক্স ডিএক্স। এখানে আমরা কি করে দিতে পারি, আমরা কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার মানে cos 2x হয়ে গেল, উপরেও cos 2x বানানোর ট্রাই করবো। তাহলে হাফ দিয়ে 2 নেই, তাহলে হাফ দিয়ে যদি 2 নেই 0 থেকে π/6, এই জিনিসটা হয়ে যাবে কত, 2 cos স্কোয়ার এক্স মানে 1 প্লাস cos 2x dx, আর এখানে হয়ে যাবে অলরেডি cos 2x, দ্যাটস ইট। এই তো, তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/6, এই জিনিসটাকে লেখা যাবে 1 প্লাস কত, 1 প্লাস sec 2x dx। এখন এখান থেকে তাহলে এইখানে কি করা যাবে, হাফ, এইখানে আমরা কি লিখতে পারবো, এই 1-এর জন্য হলো x প্লাস এইখানে sec 2x, তার মানে কি হবে ln sec 2x প্লাস tan 2x ln, আচ্ছা আমাদের তো আসলে মড দেওয়া উচিত, মড দিয়ে নেই, ln sec x প্লাস tan x এইখানে পুরো জিনিসটা, আর হচ্ছে কত 0 থেকে π/6, 0 থেকে π/6, আর এইখানে একটা হাফ আসবে, দ্যাটস ইট। এই তো, এই হচ্ছে এটার সলিউশন। এখন আমরা এইখানে মানটা বসাই দিব। হ্যাঁ, মানটা বসাই দিয়ে আমি ক্যালকুলেটরের হেল্প নিয়ে কাজটা করি। এখানে আমাদের হচ্ছে x প্লাস হাফ ln sec 2x প্লাস tan 2x, তাই তো, 1/cos 2x tan twice x। এই তো, এখন এই জিনিসটার কেসে আমরা কি করব, এটার মানটা বসাবো। তো এখানে তাহলে π/6-এর জন্য আসে কত, হাফ, এখানে আসে 1.1820, তাই না, 1.1820 রাখলাম আমরা, এরপরে রাখলাম আমরা এটা, তারপরে 0 বসাবো। তাহলে এক্সের ভ্যালু এবার 0-তে স্টোর করি। তাহলে এখানে 0ই আসতেছে, তাহলে এটার অর্ধেক হবে, এটার অর্ধেক কত, তার মানে আমাদের এইখানে 1 পয়েন্ট কত পাইছিলাম যেন, 1.1820777, এটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে, অর্থাৎ আমাদের মানটা আসে কত, 0.59103। আচ্ছা, 0.59103, এই তো, এটাই হচ্ছে আনসার। এই মানগুলো বসাতে একটু টাইম লাগলো। ওকে, এইবার আমাদের সলিউশন পার্টটা শেষ, আমরা এবার এক্সপ্লেনেশনে যাব। 0.59, হ্যাঁ ঠিক আছে, 103। আচ্ছা, এইবার এখন বুঝো এখানে আসলে ঘটনা কি ঘটতেছে। এইখানে দিছে 1/1 মাইনাস tan স্কোয়ার এক্স। আচ্ছা, এইখানে আমাদের আসলে এই যে 1 মাইনাস tan স্কোয়ার এক্স, এইখান থেকে তুমি এক কাজ করতে পারতা, সেটা হলো যে এখানে যদি এই 1 মাইনাস tan স্কোয়ারের কেসে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1, এই জিনিসটা যদি রিলেট করে কাজটা করতা তাও হতো। তবে ঘুরে ফিরে আমি আসলে আমার কাছে কজ আর সাইনে ভেঙে দেওয়াটা সহজ মনে হয়েছে, আমি এটাই কাজ করছি। তো আমরা প্রথমে কজ আর সাইনে এটাকে ভেঙে দিছি, ভেঙে দেওয়ার পরে আলটিমেটলি উপরে কজ চলে গেল কজ স্কোয়ার, আর নিচে আসলো কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। এখন কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এটা ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে cos 2x, আর এইখানে আমাদের
শুধু cos স্কোয়ার এক্স পড়ে আছে। শুধু cos স্কোয়ার এক্সকে আমরা যদি হাফ দিয়ে 2 নিয়ে ফেলি তাহলে 2 cos স্কোয়ার এক্সের ফর্মুলা কি 1 + cos 2x। তার মানে এই যে 1 + cos 2x আমরা হাফ দিয়ে 2 নিয়ে বাকি কাজটা করলাম। কেন করলাম? কারণ নিচে cos 2x আছে, উপরে যদি cos 2x থাকে ওই রিলেটেড জিনিসপত্র থাকে তাহলে আলটিমেটলি অবশ্যই কী হবে, ক্যান্সেলেশন হবে, একটা টার্ম 1 হয়ে যাবে অবশ্যই। এই যে আমরা এর উপরে ওকে রেখে 1 করে নিছি, তারপরে 1 হচ্ছে cos 2x এর উপরে রেখে কী হয়ে গেল 1/cos 2x, তার মানে হচ্ছে sec 2x। এই যে sec 2x পড়ে থাকলো। এখন তারপরে আমরা কি করছি, তারপরে দেখো এখানে 1 এর জন্য তো খুবই সিম্পলি x আসতেছে, 1কে ইন্টিগ্রেট করলে সেটা বসাই দিলাম। এরপরে এই sec 2x-কে ইন্টিগ্রেট করলে কি হয় সেই জিনিসটা বুঝি। খেয়াল করো, ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x dx। এটা কত? এটা হচ্ছে ln sec x + tan x প্লাস c। এখন কথা হলো এখানে কি শুধু sec x আছে? sec x তো নাই, x এর জায়গায় কি আছে 2x আছে। আমি কি বলছি? আমি বলছি তোমার যতগুলো ফর্মুলা আছে, যত ফর্মুলা তুমি শিখতেছো ইন্টিগ্রেশনে কেসে, সব জায়গায় x এর জায়গায় কি হতে পারে, x এর একটা লিনিয়ার ফাংশন আসতে পারে। তাই হয়েছে এই যে x এর জায়গায় একটা x এর লিনিয়ার ফাংশন 2x আসছে। তাহলে এখন আমরা কি করব, এটাকে পুরোপুরি x এর মতো ট্রিট করব, জাস্ট ফাইনালি একটা স্টেপ বাড়বে। তাই করছি এই যে পুরোটাকে একদম x এর মতো ট্রিট করছি, ln sec x + tan x এটা করছি। তারপরে জাস্ট ফাইনাল স্টেপটা কি, যাকে x বিবেচনা করছি তার ডেরিভেটিভ দিয়ে ভাগ দেওয়া। 2x-কে আমরা হচ্ছে x বিবেচনা করছি, তার ডেরিভেটিভ হলো 2 দ্বারা ভাগ দেওয়া, অর্থাৎ হাফ দিয়ে আমি গুণ দিয়ে দিছি। দ্যাটস ইট। তারপরে এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেটারের হেল্প নিয়ে π/6 বসাইছি, সেখান থেকে যে মানটা আসছে সেখান থেকে 0 বসাইছি, 0 বসায় যে মানটা আসছে সেটা মাইনাস করে দিছি। দ্যাটস ইট। ফাইনালি আমাদের আনসার এটা চলে আসছে। এই তো, এই হচ্ছে এটার সলিউশন। আশা করা যায় এই জিনিসটা আমরা বুঝছি। এরপরে আসি, এরপরে হচ্ছে এরপরে যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা অলরেডি আমরা সলভ করে ফেলছি। এটা মানে 96-97 সেশনে ছিল, এই জিনিসটা অলরেডি সলভ করা হয়েছে। অ্যান্ড এইটা অলরেডি এর পরের বছরই আসছিল, 96-97 এর পরে 97-98তেই মনে হয় এই জিনিসটা আবার আসছিল। আমরা একটু দেখি তো, 96-97, এই যে 96-97 এই জিনিসটা আসছিল, সলভ করছি। তারপরে 97-98-এ হুবহু সেম জিনিস আসছে, এরপরে এখন আসলো। তাহলে আমরা এখানেও রেফারেন্স দিয়ে চলে যাই, আগে যাই। কোথায় প্রবলেমটা? এইখানে। তাহলে এটা সিম্পলি রেফারেন্স দিয়ে আগাবো, এটা আমরা সলভ করব না। এই তো, তারপরে এখন আসি, তারপরে প্রবলেমে কি বলছে, এখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ ডেফিনেট ইন্টিগ্রাল অফ, আচ্ছা ডেফিনেট ইন্টিগ্রাল অফ x cot ইনভার্স x ফ্রম 1 to √3। আচ্ছা, তাহলে এখানে আমাদের ইউভি অ্যাপ্লাই করতে হবে। ইউভির কেসে আমরা ট্যাবুলারে যেতে পারতেছি না, ট্যাবুলারে যেতে না পারলে আমাদের ম্যানুয়ালি করতে হবে। শুরু করি। তাহলে এখানে আমরা আগে ডেফিনেট ইন্টিগ্রালটা ইনডেফিনিটেই করে ফেলি আগে। তাহলে আমাদের কি দাঁড়াবে, cot ইনভার্স cot ইনভার্স x u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ডিফারেন্সিয়েশন অফ u, তার মানে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, এর সাথে ইন্টিগ্রেশন অফ v dx, এই পুরোটার গুণফলের সাথে গুণফলের জন্য dx থাকলো। এখান থেকে কি থাকে, cot ইনভার্স x টাইমস এক্স স্কোয়ার ওভার 2 মাইনাস, তাহলে এখান থেকে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ওভার 2, তাহলে হাফ বাইরে বের করে দিব, তাহলে এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার dx, এটাকে লেখা যায় 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, খুবই সিম্পলি। তাহলে এখানে তো হয়ে গেছে কাজ, এক্স স্কোয়ার ওভার 2 cot ইনভার্স এক্স প্লাস হাফ, এখানে কি থাকে, এই জিনিসটা যদি এর উপরে থাকে তাহলে শুধু এক্স পড়ে থাকে, প্লাস প্লাস তো না মাইনাস, মাইনাস 1 ওভার এইটা, তার মানে এখানে tan ইনভার্স এক্স। এই তো, এখন এখান থেকে হাফ ছিল এক্স হয়ে গেল, হ্যাঁ মাইনাস tan ইনভার্স এক্স হয়ে গেল প্লাস সি। দ্যাটস ইট। এইবার আমরা যদি এই জিনিসটা লিমিট দিয়ে করি তাহলে কি হবে, আচ্ছা এটার নাম দেই আই, তার মানে এবার আই ইজ ইকুয়াল টু কত, আই ইজ ইকুয়াল টু হবে এই পুরো জিনিসটার জন্য লিমিট অ্যাপ্লাই করব। তাহলে এক্স স্কোয়ার ওভার 2 cot ইনভার্স এক্স প্লাস হাফ, আবার ব্র্যাকেট এক্স মাইনাস tan ইনভার্স এক্স। এই তো, এখানে কত থেকে কত, 1 থেকে √3। আচ্ছা, যদি আমরা √3 বসাই, এখানে √3 বসালে এখানে কত হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে না ক্যালকুলেটারের হেল্প নিয়ে করি, π/6 দিয়ে কাজ টাজ করতে হবে, দরকার নাই।
তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার ওভার 2 তারপরে কট ইনভার্স তারপরে দাঁড়ায় হাফ এক্স মাইনাস tan ইনভার্স এক্স। ওকে, এটা হচ্ছে এক্সের ভ্যালু √3 জন্য। আচ্ছা, এটা কত আসে 1.1278, তাহলে এটা হলো 1.1278 মাইনাস, এবার 1 বসাবো আমরা এখানে, তাহলে 1কে স্টোর করব এক্সে, তাহলে এই জিনিসটা কত আসে, হাফ আসে, মাইনাস হাফ। তাহলে কত আসতেছে উত্তরটা আমাদের 1.1278 মাইনাস হাফ, তার মানে আসে 0.6278, 0.6278, এইটাই হচ্ছে আনসার। আচ্ছা, আমরা একটু আনসারটা মিলাই ফেলি আগে, হ্যাঁ, 0.627, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এই জিনিসটার এক্সপ্লেনেশনে যাই। এইটার এক্সপ্লেনেশনের কেসে এইখানে আমরা যখন দেখছি যে দুইটা হচ্ছে ফাংশন বা স্পেশালি দুই ধরনের ফাংশন যখন পরস্পর মাল্টিপ্লাইড অবস্থায় ইন্টিগ্র্যান্ড হিসেবে থাকে, ইন্টিগ্রেশনের ভেতরে থাকে, তখন আসলে কী করতে হয়, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। তো এখানেও তো তাই দেখতেছি, একটা অ্যালজেব্রাইক ফাংশন আর একটা হচ্ছে কি ইনভার্স ফাংশন। এখন দুইটা গুণ অবস্থায় আছে, তার মানে ইউভি অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা কি শিখছিলাম যে ইউভি কাজটা ওই যে একদম বেসিক যে ফর্মুলাটা সেটা দিয়েও করা যায়, আবার ট্যাবুলার মেথডেও কাজটা করা যায়। এখন এইটার কেসে ট্যাবুলার মেথডে কাজ করতে গেলে কী ঝামেলা একটু দেখো তো। এইখানে ব্যাপারটা হচ্ছে এই যে তোমার এইখানে ইউ আর ভি কে হবে, ইউ আর ভি এর কেসে লিয়েট আমরা কনভেনশন ইউজ করতাম। লিয়েট কনভেনশন ইউজ করার কেসে এইটা হচ্ছে একটা অ্যালজেব্রাইক ফাংশন, তার মানে এটা এ, আর এটা ইনভার্স ফাংশন, তার মানে এটা আই। তাহলে বোঝাই যাচ্ছে আই আগে আসতেছে, তার মানে এটাই হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। এখন ইউভি যখন তুমি এগুলো দিয়ে কাজ করতে যাবা, তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের এইখানে ট্যাবুলার মেথডের কেসে ওই জিনিসটা তখনই জেনারেলি আমরা অ্যাপ্লাই করতাম বা তখনই আসলে ওখান থেকে অ্যাডভান্টেজ নিতে পারতাম যখন কি হতো, যখন এই ইউটা কিছু দূর যাওয়ার পরে কিসে লিড করতো, জিরোতে লিড করতো, সেই জিনিসটা ডেমিনিশড হয়ে যেত। কিন্তু এখানে আসলে কট ইনভার্স এক্সকে তুমি যদি একে ডিফারেন্সিয়েট করো, -1/1 + x² আসবে, আরেকবার যদি ডিফারেন্সিয়েট করো আরও এরকম টার্ম আসবে, আসতেই থাকবে। অ্যান্ড এটাকে তুমি কিন্তু হচ্ছে একদম অসীম পর্যন্ত ডিফারেন্সিয়েট করেই যেতে পারবা, জিরো কখনোই হবে না সে। এখন এই যে তাহলে আলটিমেটলি এই জিনিসটা জিরো হচ্ছে না, তাহলে এইখানে আসলে ট্যাবুলার মেথড দিয়ে কাজ করে আমাদের লাভ হবে না, বুঝছি। তো এই কারণে আমরা কী করছি, আমরা সিম্পলি একদম ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্সের যে ফর্মুলাটা সেটাই অ্যাপ্লাই করছি। এখন এইটার কেসে খুবই হচ্ছে একটা লক্ষণীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে যখনই তুমি এইখানে এই ডেফিনিট ইন্টিগ্রালের কেসে ইউভি ডিএক্স, কী বললাম, ডেফিনিট ইন্টিগ্রালের কেসে এইখানে তোমার লোয়ার লিমিট থেকে আপার লিমিট আছে। ডেফিনিট ইন্টিগ্রালের কেসে যখনই ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স এ ধরনের কেস আসবে, তখন কখনোই শুরুতে লিমিট দিয়ে কাজ করবে না, এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। কি বললাম, ডেফিনিট ইন্টিগ্রালের কেসে যখন এই ধরনের সিনারিও আসতেছে অ্যান্ড ট্যাবুলার মেথডে তুমি যেতে পারতেছো না, তোমাকে একদম ম্যানুয়ালি এই ইন্টিগ্রেশন অফ ইউ ভিডিএক্স এর ফর্মুলাটা, ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স পুরোটার জন্য ডিএক্স, এই কাজটা যখন ম্যানুয়ালি এই ফর্মুলার হেল্প নিয়ে করতে হচ্ছে, কখনোই শুরুতেই লিমিট বসাবা না, শুরুতে ওটাকে একটা ইনডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম হিসেবে ট্রিট করবা, অর্থাৎ লিমিট দিবা না। এইটা কেন বলতেছি, কারণটা ক্লিয়ার করব। আগে ইনস্ট্রাকশনটা ক্লিয়ার করো নিজের মাথায়, এই জিনিসটা আগে ক্লিয়ার করে ঢোকাও যে কী বললাম, যখনই ডেফিনিট ইন্টিগ্রালে কাজ করতেছি কিন্তু এখানে ইউভিডিএক্স আছে অ্যান্ড ট্যাবুলারও যেতে পারতেছি না, ট্যাবুলারিতে একবারে উত্তরটা লিখতে পারি, এখানে তো ওই জিনিসটা করতে পারতেছি না, ট্যাবুলারে যখন যেতে পারতেছি না, আমাদের একদম বেসিক ফর্মুলা ধরে কাজ করতে হচ্ছে, তখন কখনোই আগে লিমিট দিব না, শুরুতেই লিমিট দিব না। দেখো এখানে লিমিট ছিল 1 থেকে √3, এখানে আমি 1 থেকে √3 দিছি, এখানে দিছি, দেইনি তো, শুরুতে কিচ্ছু দিব না, সব শেষে একদম ফাইনাল যখন ফাংশনটা বের হলো, তারপরে সেটার জন্য ওভারঅল লিমিটটা অ্যাপ্লাই করব। এটা কেন বলতেছি, কারণটা বুঝো। কারণটা হচ্ছে যে অনেকেই তোমরা যে কাজটা করো সেটা হলো, এইখানে যখন আমরা একদম বেসিক ধরে আগাচ্ছি ট্যাবুলারে না, তার মানে তখন আমাদের আসতেছে কট ইনভার্স এক্স, এটা যেহেতু ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, তাহলে এখানে হচ্ছে 1 থেকে √3, তারপরে ভিডিএক্স তার মানে এক্স ডিএক্স, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন, এখানে আবার কি হবে 1 থেকে √3, তারপরে এখানে আসবে এইটার ডেরিভেটিভ, তার মানে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন অফ আবার এক্স ডিএক্স, এই পুরোটার জন্য আবার ডিএক্স। এখন এই যে এই জায়গাটায় আবার এখানে আরেকটা ইন্টিগ্রেশন আছে, ধরে নিলাম এখানেও তুমি 1 থেকে √3 দিলা। তো এখন ঘটনা হচ্ছে তুমি
এই যে এই জায়গাটায় তুমি দেখতেছো যে আচ্ছা এটাকে তো ইন্টিগ্রেট আমি করতে পারি, এটা কত হয় x²/2 হয় এটার ইন্টিগ্রেট করলে, আর এখানে মান হচ্ছে 1 থেকে √3, তাহলে 1 থেকে √3 এখানে আমি বসাই দিই, সমস্যা কি, এখানে বসাই দিলা, তারপরে আবার তুমি এখানেও বসাই দিবা, যদি এইভাবে চিন্তা করতে থাকো তাহলে এখানেও বসাই দিবা, এখানে বসাই দিলে একটা নিউমেরিক্যাল ভ্যালু আসলো, ওই নিউমেরিক্যাল ভ্যালুটাকে আবার তুমি বাইরে বের করে আনবা, তারপরে শুধু পড়ে থাকবে ddx অফ cot ইনভার্স x। কিন্তু আসলে কাজটা এই জিনিসটা এইভাবে করে কারেক্ট ভ্যালু তুমি পাবা না, কারণ আলটিমেটলি এইখান থেকে তোমার ফাংশনই আনতে হবে, ফাংশনটা এনেই তারপরে এর সাথে গুণ করে তাহলে ওভারঅল ইন্টিগ্রেট করতে হবে। সো আলটিমেটলি কী বোঝা যাচ্ছে, তার মানে হলো যে যখনই আমরা ডেফিনিট ইন্টিগ্রালের কেসে ইউভির কেস টুল আসতেছে এবং ট্যাবুলারে করতে পারতেছি না, ট্যাবুলারে ডাইরেক্ট আনসার পাই, ফাইনাল ফাংশনটা একবারে পেয়ে যাই, এইখানে যখন একদম বেসিক ইয়াটা দিয়ে করতেছি তখন ঝামেলা হচ্ছে শুরুতেই লিমিট দিবই না, যাতে আমাদের কনফিউশনটা ক্রিয়েটই না হয়, ওটাকে একটা ইনডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম হিসেবে ট্রিট করব। কেন দিব না, কেন উত্তরটা এখানে ক্লিয়ার করলাম। এইখানে তুমি যখন এই জিনিসটা থেকে এই যে এখানে তুমি আলটিমেটলি ভ্যালু বসাই দিয়ে এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু পাইলা, এখানে √3 বসাইলা, তারপরে সেখান থেকে মানটা থেকে 1 বসায় যে মানটা আসে এটা মাইনাস করে একটা নিউমেরিক্যাল ভ্যালু পাইলা, এখন নিউমেরিক্যাল ভ্যালুটা এখানে রাখছো, তারপরে একইভাবে এখান থেকেও নিউমেরিক্যাল ভ্যালু রাখছো, এটা যেহেতু একটা নিউমেরিক্যাল ভ্যালু এটাকে বাইরে বের করে দিছো, এইভাবে করে কাজটা করতে গেলে ভুল হবে। সো যার কারণে আমরা এখানে কি করব, আমরা এই জিনিসটা করব না, আমরা সববার শেষে লিমিটটার অ্যাপ্লিকেবিলিটিটা কাজটা করব। সো যার কারণে এইখানে আমরা তাহলে শুরুতে লিমিট দেইনি, আর এইখানে জাস্ট আমি কি করছি ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করছি, আর কিচ্ছু না। এখানে u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ddx অফ u cot ইনভার্স x এর ডেরিভেটিভ কি -1/1 + x², তাই লিখছি ইন্টিগ্রেশন অফ v dx, এই পুরোটার গুণফলের জন্য dx। তারপরে এখান থেকে কি হয়েছে, এইখানে দেখো এইটার তো ইন্টিগ্রেশন সবাই পারি আমরা x²/2, তাহলে এই পার্টটুকু ডান, এই পার্টটুকু ডান হয়ে গেল। এইবার আসো এখানে এই পার্টটুকুর মধ্যে যখন তুমি ইন্টিগ্রেশন অফ x dx করতেছো, তার মানে এখানে কি আসবে x²/2 আসবে, তো যেহেতু x²/2 হাফ থাকতেছে, এই হাফটাকে আমরা কনস্ট্যান্ট যেহেতু বাইরে বের করে দিছি, হাফ বাইরে বের করে দিছি, থাকলো কি আমাদের, থাকলো এইটার সাথে কিসের গুণফল x²/2, 2 তো বাই 2 তো আমরা বাইরে বের করে নিছি, তার মানে শুধুমাত্র x², তাহলে কি পড়ে থাকলো বুঝো, তাহলে পড়ে থাকলো এই জিনিসটা, এখানে 1 চিন্তা করো না, এই জিনিস পড়ে থাকলো। এখন এই জিনিস যখন পড়ে থাকলো তাহলে আলটিমেটলি এই মাইনাসটাও একটা এটাকেও বাইরে বের করে দিতে পারি, মাইনাসটাও বাইরে বের করে দিছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে পড়ে থাকলো x²/1 + x²। কী করবো, খুব সিম্পলি বোঝাই যাচ্ছে, এই x² কী লিখবো 1 + x² - 1 লিখবো, যাতে করে এর সাথে একটা টার্ম মিলে একটা টার্ম 1 চলে আসে, তাই করছি। এই যে x²টাকে 1 + x² লিখছি, তারপরে -1 করছি, এইটাকে এর উপরে একবার, এইটাকে এর উপরে একবার নিছি। এখন দেখো এটাকে যদি এর উপরে একবার নাও কত আসবে, দুইটা সেম জিনিস, তার মানে 1 আসবে, থাকলো 1 আসলো এখান থেকে, আর এইটাকে যদি এর উপরে নাও তাহলে কি আসবে মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/1 + x² dx আসবে। এটা মানে কি বলো, tan ইনভার্স x না, এই জন্য এখানে দিয়ে দিছি tan ইনভার্স x, আর যখন তুমি 1 এর ইন্টিগ্রেট করবা তাহলে তো x আসবে, এই তো বোঝা গেছে। তাহলে কাজটা এইভাবে হয়েছে, এইভাবে হয়ে তারপরে আলটিমেটলি আমরা এই যে ফাইনাল ফাংশনটাতে পৌঁছাতে পারছি, এইবার আমরা লিমিট বসাবো, বুঝছো। এখন তুমি খেয়াল করো, তোমাকে একদম প্রথম প্রবলেমটা যখন আমরা কাজ করছি পার্ট 1-এ, তখন কি বলছিলাম যে এইখানে আসলে যখন তুমি এই যে ডেফিনিট ইন্টিগ্রালের কেসে মান বসানোর প্রয়োজন পড়তেছে ফাইনালি, তখন আসলে ধরে ধরে মান বসাবা না, অর্থাৎ আমি √3কে ধরলাম, তারপর √3 জন্য এই পুরোটা তুলবো, তারপরে মাইনাস দিব, আবার 1-এর জন্য এই পুরোটা তুলবো, এই কাজ করবা না। কি বলছিলাম, এক্সের জন্যই পুরোটা তুলবা, তারপরে একবার এক্সের মধ্যে √3 স্টোর করবা, আর একবার এক্সের মধ্যে 1 স্টোর করবা, তাই না, এভাবে করে কাজটা করতে বলছিলাম। এখন ওইটার ফায়দা কি আসলে, অ্যাডভান্টেজ কি আসলে হইতে পারে, এটা কি টের পাচ্ছ এখন, আমি কি বলছিলাম তখন, ওটার ফায়দা দুইভাবে হতে পারে জেনারেলি। সেটা কি, একটা হলো যে এই যে এই ফাংশনটা যদি বিদঘুটে হয় এবং বেশ লম্বা হয়, অনেকগুলো টার্ম থাকে, বারবার তুলতে হচ্ছে না, তার মানে এখানে আমাদের একটা ঝামেলা কম পোহাতে হচ্ছে, প্লাস আরেকটা জায়গায় ঝামেলা কম পোহাতে হতে পারে যদি কি হয়, লিমিটটা বিদঘুটে হয়। এখানে লিমিটটাও আসলে অতটা বিদঘুটে না, টার্ম অনেকগুলো আর কি, বুঝছি। তো এই কারণে আসলে এইখানে আই হোপ এই জিনিসটার মাধ্যমে এইটা আমি ক্লিয়ারলি বোঝাতে পারছি বা এটা ফিল করতে পারছো নিজেরা, যে আচ্ছা ফাংশনটা একবার তুলে এক্সের জন্য একবার তুলে কাজটা করলে আসলে বারবার তুলতে যে হচ্ছে না, এটার অ্যাডভান্টেজ হচ্ছে বারবার এতগুলো টার্ম আমার তোলা লাগবে না, বুঝছি। আচ্ছা এখন এটার কেসে আরেকটা কনসার্ন আছে, সেটা কি, ক্যালকুলেটারে তো ভাইয়া tan ইনভার্স x আছে, সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্স x আছে, কজ ইনভার্স x আছে, কট ইনভার্স x তো নাই, কী করবো। ব্যাপারটা হচ্ছে কট ইনভার্স এক্সকে tan ইনভার্স x এর সাহায্যে প্রকাশ করা যায় না, কট ইনভার্স x মানে কি, মানে হচ্ছে tan ইনভার্স 1/x। তো যার কারণে এইখানে তুমি কি করবা, এই কট ইনভার্স x এর জায়গায় tan ইনভার্স 1/x চিন্তা করে তারপরে সেই অনুযায়ী বসাবা, বুঝছো। এই জিনিসগুলো কিন্তু একটু নিজেরা বুদ্ধি খাটায় করতে পারতে হবে, অথবা তুমি যদি ওই বুদ্ধিটা খাটাতে না পারো ম্যানুয়াল ক্যালকুলেট করবা, দ্যাটস ইট। তুমি তাহলে চিন্তা করবা √3 জন্য কট ইনভার্স √3 মান কত,
কট ইনভার্স কট কত ডিগ্রিতে গিয়ে হচ্ছে তোমার √3 হয়। তারপরে যখন 1-এর জন্য চিন্তা করবা তাহলে কট কতর জন্য হচ্ছে সে 1 হয়, সেই জিনিসটা এইভাবে চিন্তা করে কাজটা করবা যদি একান্তই এটা মাথায় না আসে। বুঝছি। তাহলে বেশ কিছু পয়েন্ট এখানে বলা হয়েছে। ব্যাপার হলো এইটা বারবার করে বলতেছি কারণ এইটা পরীক্ষার হলে গিয়ে প্রথম ফেস করলে অনেকেই এই ঝামেলাটা করে। ডেফিনেট ইন্টিগ্রাল ইউভির ফর্মুলা একদম মেইন ফর্মুলাটাই দিয়েই কাজ করে আগাতে হবে, ট্যাবুলার অ্যাপ্লাই করার সুযোগ নেই। তখন অনেকে এই যে যখনই লিমিটগুলোর প্রথমেই চিন্তা করে কাজ করতে যায় তখন ডিরেক্ট নিউমেরিক্যাল ভ্যালু চলে আসে, ডিরেক্ট নিউমেরিক্যাল ভ্যালুকে বাইরে বের করে আনে, ভুলভাল হয়ে যায়। সো আলটিমেটলি আমরা কী করব, ইনডেফিনিট ইন্টিগ্রালের মতো কাজ করব, সব শেষে ফাংশনটা আসলে তখন লিমিট অ্যাপ্লাই করব। প্লাস একবারে ফাংশন তুলব, সেটার উপযোগিতা এখান থেকে টের পাইছি। এবং আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে কট ইনভার্স এক্সকে তো আসলে ক্যালকুলেটারে তোলার উপায় নেই, সেটাকে কী করব, tan ইনভার্স 1/x হিসেবে চিন্তা করব। বুঝছি। ওকে, এই ছিল এটার ওভারভিউ। আচ্ছা, আমি এখানে হয়তো একটু বেশি অ্যানোটেট করে ফেলছি, এগুলোকে একটু ইরেজ করে দিই। বুঝছো তো না? বুঝলেই চলবে। মোটামুটি এরকম রাখি। এরপর তারপরে প্রবলেমে চলে যাই।